আর তোর মাইক অফ করে রাখ। Okay, I hope I am audible to both of you, Shreya and Devapradap. Devapradap তো there is no mic, তো জিজ্ঞাসা করে লাভ নেই। শ্রেয়া, তুই শুনতে পাচ্ছিস পরিষ্কার? Sir, clear. Okay, fine. So today we are going to start from the scratch of organic chemistry. Organic chemistry তোরা সেম 2 সেম 3 সেম 4 যাই করিস না কেন, অর্গানিকে যদি প্রবলেমস থাকে ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর ফাউন্ডেশন, মানে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বা জিওসি, এটা তোদের ক্লিয়ার করতে হবে সবার আগে। ওকে, তাহলে স্টার্ট ফ্রম দ্য বেসিক্স, কুইক রিভিশন। তোদের এখন পুরো ডিটেলসে করার দরকার নেই, কুইক রিভিশন দিয়ে আমরা স্টার্ট করব, যাতে আমরা গ্র্যাজুয়ালি সেম থ্রির যে পার্ট রয়েছে লাইক ফেনল, অ্যালকোহল অ্যান্ড অল দোজ থিংস, এখানে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। ওকে, তো হ্যাঁ স্যার। নর্মালি অর্গানিক কেমিস্ট্রি মানে কি? কেমিস্ট্রি অফ অর্গানিক কম্পাউন্ডস। আমাকে কি বাংলা বলতে হবে জৈব রসায়ন, নাকি এগুলো বললে সিম্পল বুঝতে পারবি তোরা? স্যার বুঝতে পারছি, অসুবিধা নেই। রাইট, তো অর্গানিক কেমিস্ট্রিটা বেসিক্যালি কি? কেমিস্ট্রি অফ অর্গানিক কম্পাউন্ডস। অর্গানিক কম্পাউন্ডস কোনগুলো? মোস্টলি হাইড্রোকার্বনস অর হাইড্রোকার্বন ডেরিভেটিভস, মানে হাইড্রোকার্বন জাত যৌগ যেগুলো। হাইড্রোকার্বন মানে যেখানে হাইড্রোজেন আর কার্বন থাকবে, হাইড্রোকার্বন ডেরিভেটিভস মানে হাইড্রোজেন কার্বন ছাড়া অন্যান্য কোনো মৌল থাকতে পারে, যেমন অক্সিজেন, হ্যালোজেন, নাইট্রোজেন, সালফার এটসেট্রা। ঠিক আছে, কিন্তু in all these compounds কার্বনের ভ্যালেন্সি বা যোজ্যতা মাস্ট বি স্যাটিসফাইড, which is 4. দিস ইজ ভেরি বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি, আমি এটা নিয়ে বেশি বকবো না। তো নেক্সট আমরা এটা করবো ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। তো আমরা নর্মাল বইতে যে ফরম্যাট থেকে সেই ফরম্যাটে এটা জায়গায় হোয়াট উইল ট্রাই টু ডু ইজ, লেটস সে উই হ্যাভ অ্যান অর্গানিক কম্পাউন্ড, সো উইল ট্রাই টু ইন্টারোগেট, আমরা অর্গানিক কম্পাউন্ডটাকে কোশ্চেন করবো। রাইট, কোশ্চেন করব, কোশ্চেনের অ্যান্সার ইয়েস বা নো তার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করব। তাহলে ভালো করে বুঝ, ফলো কর আমাকে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? ইজ এ পাই বন্ড প্রেজেন্ট এনিহোয়ার ইন দ্য প্যারেন্ট চেন, মানে মূল যে চেনটা রয়েছে তার মধ্যে পাই বন্ড আছে কি নেই, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। যদি ইয়েস হয়, যদি পাই বন্ড থাকে, তাহলে কি হবে? ক্লাস অফ কম্পাউন্ডস। পাই বন্ড থাকলে কি বলবো? দ্বিবন্ধন কিংবা ট্রিপল বন্ড। হ্যাঁ, তো পাই বন্ড তো দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনীতে থাকে, বাট পাই বন্ড থাকলে আমরা কম্পাউন্ডটাকে বলবো অসম্পৃক্ত যৌগ, তাই তো? হ্যাঁ। আনস্যাচুরেটেড। আমাকে কি বাংলা লিখতে হবে? না না। আনস্যাচুরেটেড। আর যদি পাই বন্ড না থাকে মেইন কার্বন চেনে, তাহলে আমরা কি বলবো? স্যাচুরেটেড বা সম্পৃক্ত, তাই তো? যেখানে সব কটা কার্বন কার্বন বন্ড সিঙ্গেল বন্ড আছে। বোঝাতে পারলাম? সো দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, পাই বন্ড আছে কি নেই প্যারেন্ট চেনে, তার উপর বেস করে আমরা অসম্পৃক্ত বা সম্পৃক্ত যৌগ এই দুটো ক্লাসে ডিভাইড করতে পারি। সেকেন্ড প্যারামিটার কি? তুই যদি অর্গানিক কম্পাউন্ডটাকে কোশ্চেন করিস, যে প্রান্তীয় যে দুটো কার্বন আছে মানে টার্মিনাল কার্বনস, সেই দুটো ইন্টার কানেক্টেড কিনা। টার্মিনাল কার্বনস গুলোকে ইন্টার কানেক্ট করা হলে বা প্রান্তীয় কার্বন দুটোকে তুই যদি যোগ করে দিস, সেটা আছে কি নি, ইফ দ্য টার্মিনাল কার্বনস আর জয়েন্ট অর নট। যদি জয়েন্ট হয় তাহলে আমি কি পাবো? ক্লোজ চেন বা রিং কম্পাউন্ড বা সাইক্লিক কম্পাউন্ড। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। সাইক্লিক কম্পাউন্ডের বাংলা কি? সাইক্লিক। কি আবর্ত বা এরকম কিছু আছে? যাই হোক, আশা করি বুঝতে পেরেছি যে আমার সবকিছুর বাংলা ইনস্ট্যান্ট মনে পড়ছে না। তো সাইক্লিক কম্পাউন্ডের বাংলা নিশ্চয়ই বুঝতে পেরেছি। সাইক্লিক কম্পাউন্ড বলতে পারি বা রিং বলতে পারি বা হ্যাঁ। ক্লোজড চেন, বদ্ধ শৃঙ্খল, আই থিঙ্ক তাই হয়। আচ্ছা, আর যদি টার্মিনাল বা প্রান্তীয় কার্বন দুটো যদি কানেক্টেড না থাকে, তখন আমরা কি বলি? ওপেন চেন বা মুক্ত শৃঙ্খল। ঠিক আছে, হ্যাঁ বা স্যার। অ্যাসাইক্লিক কম্পাউন্ড বলতে পারি, ইভেন কি বলতে পারি? অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। রাইট, হ্যাঁ। গুড। এবার ওপেন চেন কম্পাউন্ডটাকে যদি আমি জিজ্ঞাসা করি যে কোনো অপ্রান্তীয় কার্বনে বা নন টার্মিনাল কার্বনে দুটোর বেশি কার্বন অ্যাটাচড আছে কি নেই, if if there are more than two carbons connected to any of the non-terminal carbon, non-terminal মানে অপ্রান্তীয় কার্বন, আর কোনোটায় দুটোর বেশি কার্বন কানেক্টেড আছে কিনা, অ্যান্সার কি হতে পারে? আইদার ইয়েস অর নো।
ঠিক আছে, তো এখানে কি বলছে, যদি কোনো অপ্রান্তীয় কার্বনে দুটোর বেশি কার্বন অ্যাটাচ থাকে তখন সেটা হবে ব্রাঞ্চড চেন, মানে পার্শ্ব শাখা যুক্ত চেন। তাই তাই তো দাঁড়ায় নাকি, ঠিক বললাম? হ্যাঁ স্যার। আর যদি কোনো অপ্রান্তীয় কার্বনে দুটোর বেশি কার্বন না থাকে, দ্য অ্যান্সার ইজ নো, দিস ইজ স্ট্রেট চেন, রাইট? হ্যাঁ। ওকে, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি আসছি রিং বা ক্লোজ চেন বা বদ্ধ শৃঙ্খল যৌগে। তো এখানে কি কোশ্চেন করেছে, এখানে দুটো প্যারামিটার আছে। আইদার ইউ ক্যান আস্ক কি এরা হুকেলস রুল ফলো করছে কিনা, বা যারা হুকেলস রুল এখনো জানিস না, ডোন্ট ওয়ারি, হুকেলস রুল যখন পড়বি তখন জানতে পারবি। ফর সে হুকেলস রুল যে সমস্ত সাইক্লিক কম্পাউন্ড গুলো ফলো করে, এটা এক ধরনের স্পেশাল কম্পাউন্ড, সেগুলোকে বলা হয় অ্যারোমেটিক কম্পাউন্ডস। এদের স্টেবিলিটি খুব বেশি হয়, স্টেবিলিটি বা স্থায়িত্ব খুব বেশি হয় এই রিংগুলো, তাই তো? সব থেকে কমন কি, বেনজিন রিং। আর যদি হুকেলস রুল ফলো না হয়, তাহলে আমরা কি বলবো, এটা অর্ডিনারি রিং, সাধারণ রিং। তখন এরা কার মতো বিহেভ করে, এরা ওপেন চেনের মতোই বিহেভ করে বা মুক্ত শৃঙ্খলের মতোই এদের ক্যারেক্টারিস্টিক্স থাকে। তখন আমরা বলি অ্যালিসাইক্লিক, অ্যালিফ্যাটিক প্লাস সাইক্লিক নিয়ে অ্যালিসাইক্লিক। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আর তুই ক্লোজ চেনকে আর কি কোশ্চেন করতে পারিস, আমি এখানে কোশ্চেন ওয়ান কোশ্চেন টু, যেখানে যেখানে কোশ্চেন হচ্ছে, যাকে যাকে কোশ্চেন হচ্ছে, সমস্ত কিছু এখানে পরিষ্কার করে দেওয়া আছে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি। কোশ্চেন ফাইভ কি, ক্লোজ চেনকে তুই কোশ্চেন করছিস যে রিং এর মধ্যে কোনো কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম আছে কিনা, হেটেরো অ্যাটম। রিং এর মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম আছে কি নেই। ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, ইট উইল বি কল্ড হেটেরোসাইক্লিক। হেটেরো মানে ডিফারেন্ট, অন্য কোনো অ্যাটম থাকলে হেটেরোসাইক্লিক, আর যদি না থাকে হোমোসাইক্লিক। হোমো মানে সেম, তাই তো? রিং এর মধ্যে সবাই কার্বন। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আবার আমি বলছি, অর্গানিক কম্পাউন্ডস কে তুই যদি পাই বন্ডের উপস্থিতি ওয়াইজ ডিভাইড করিস, অসম্পৃক্ত বা সম্পৃক্ত, আর যদি প্রান্তীয় কার্বন গুলো কানেক্টেড আছে কি নেই তার বেসিসে যদি ক্লাসিফাই করিস, মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল। ঠিক আছে, এবার মুক্ত শৃঙ্খল যৌগগুলোকে তুই যদি কোশ্চেন করিস যে কোনো অপ্রান্তীয় কার্বনের দুটোর বেশি কার্বন অ্যাটাচড আছে কি নেই, যদি থাকে তখন বলবো পার্শ্ব শাখাযুক্ত যৌগ, ব্রাঞ্চ চেন। আর যদি না থাকে তাহলে স্ট্রেট চেন, সরল শৃঙ্খল, তাই তো? আর তুই যদি ক্লোজড চেন বা রিং কম্পাউন্ড গুলোকে কোশ্চেন করিস যে হুকেলস রুল ফলো করছে কিনা, যদি করে অ্যারোমেটিক কম্পাউন্ড, এদের স্টেবিলিটি খুব হাই হয়। যদি না করে, এরা অর্ডিনারি রিং, তখন এরা নর্মাল ওপেন চেনের মতো ব্যবহার করে বা ক্যারেক্টারিস্টিক শো করে, তখন আমরা কি বলবো, অ্যালিফ্যাটিক। আর সাইক্লিক নিয়ে অ্যালিসাইক্লিকও বলতে পারি। আর আর কি কোশ্চেন করতে পারিস তুই রিং কম্পাউন্ডকে, যে এখানে কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম আছে কিনা রিং এর ভিতরে, অন্য কোনো মৌল আছে কিনা, যদি থাকে হেটেরোসাইক্লিক, না থাকলে হোমোসাইক্লিক। আই হোপ ইট ইজ ক্লিয়ার। তো নাও এর উপর একটা প্র্যাকটিস প্রবলেম করা যাক। এখানে কিছু কম্পাউন্ড দেওয়া আছে আর এখানে কিছু ট্যাগ দেওয়া আছে। তোকে প্রত্যেকটা কম্পাউন্ডের ক্ষেত্রে ট্যাগ গুলোকে মেনশন করতে হবে। এখানে আমি কোন কোন ট্যাগ বলতে পারি, ঠিক আছে? ধর আমি এই ট্যাগ গুলোকে নাম্বারিং করছি, এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। তো এবার বল, ওয়ান এর সাথে আমি কোন কোন ট্যাগ দিতে পারি? একটা একটা করে বল, ওয়ান এর সাথে কি ওয়ান কি হোমোসাইক্লিক হবে? এটা কি আদৌ সাইক্লিক হবে? তো সাইক্লিক তো নয় এটা। সাইক্লিক তো নয়। ওপেন চেন আছে? ওপেন চেন কিন্তু ব্রাঞ্চ তো। ওপেন চেন তো, মুক্ত শৃঙ্খল তো, এবার তার মধ্যে ব্রাঞ্চ আছে, ইন দ্যাট কেস তুই ব্রাঞ্চ চেন বলবি। তাহলে এখানে সি ডি যাবে, হ্যাঁ। সি যাবে, ডি যাবে। ওপেন চেন, ব্রাঞ্চ চেন। ওপেন চেন কেন? কোনো এখানে যদি আমি এটাকে মেন চেন ধরি, তাহলে এখানে যে প্রান্তীয় কার্বন গুলো, এরা কি নিজেদের মধ্যে কানেক্টেড আছে? নেই তো। না। তাহলে এটা ওপেন চেন, কিন্তু এই যে এটা নন টার্মিনাল কার্বন, অপ্রান্তীয় কার্বনের এখানে কটা কার্বন অ্যাটাচড আছে? একটা, দুটো, তিনটে, চারটে, দুইয়ের বেশি আছে, সো দিস ইজ ব্রাঞ্চ।
তাই তো? হ্যাঁ আচ্ছা, স্যার। অ্যারোমেটিক তো হবে না, এটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, সম্পৃক্ত না অসম্পৃক্ত? এটা তো অসম্পৃক্ত। এটা অসম্পৃক্ত। অসম্পৃক্ত কারা হয়? যাদের, যেখানে কার্বন চেনে কার্বন কার্বন পাই বন্ড থাকে। ও হ্যাঁ, এটা তাহলে কি হবে? স্যাচুরেটেড। স্যাচুরেটেড। তাহলে এটা জি আসছে এখানে। আচ্ছা, এটা অ্যালিস, এটা সাইক্লিকের তো কোনো ব্যাপার নেই, তাহলে এই তিনটে ট্যাগ আসছে প্রথমটাতে, ফিউরান। ঠিক আছে, তো ফিউরানের ক্ষেত্রে ফার্স্ট অফ অল এটা সাইক্লিক, কোশ্চেনটা হচ্ছে এটা হোমোসাইক্লিক না হেটেরোসাইক্লিক? হোমোসাইক্লিক। এটা না হোমোসাইক্লিক। না, অক্সিজেন আছে, হেটেরোসাইক্লিক। তাহলে হেটেরোসাইক্লিক, তাহলে বি আসছে ট্যাগ। আচ্ছা, হ্যাঁ। ওপেন চেন তো নিশ্চয়ই নয়, এটা রিং আর এটা সাইক্লিক আর অ্যাসাইক্লিক নিশ্চয়ই দেখে বুঝিস। তাহলে ওপেন চেন, ব্রাঞ্চ চেন, স্ট্রেট চেন বাদ, এটা অ্যারোমেটিক, ইয়েস দিস ইজ অ্যারোমেটিক। অ্যারোমেটিকের ক্রাইটেরিয়া তোরা জানিস হয়তো, বা পরে যখন আমি ক্লাস নেব তখন সেখানে জানতে পারবি। তো এখানে অ্যারোমেটিক, দিস ইজ এ স্পেশাল কম্পাউন্ড। এটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? এখানে সম্পৃক্ত না অসম্পৃক্ত, ঝটপট বল। অসম্পৃক্ত। ডবল বন্ড আছে। অসম্পৃক্ত, রাইট। সো দিস ইজ অসম্পৃক্ত, তার মানে এটা এইচ। আর যেহেতু অ্যারোমেটিক তাই অ্যালিসাইক্লিক আর আসবে না। অ্যারোমেটিক ইজ অলরেডি a special type of cyclic compound. Now it comes to naphthalene. তো ন্যাপথালিনে বল, ন্যাপথালিনে এটা হোমোসাইক্লিক না হেটেরোসাইক্লিক? এটা হোমোসাইক্লিক না hetero? এটা হোমোসাইক্লিক, এখানে অন্য কোনো মৌল নেই। আচ্ছা, ওপেন চেন তো নয়, ব্রাঞ্চ চেনও নয়, স্ট্রেট চেনও নয়, সাইক্লিক মানে এগুলো বাদ। এটা অ্যারোমেটিক, সো দিস ইজ অ্যারোমেটিক। এগেন দিস ইজ এ স্পেশাল ক্লাস অফ কম্পাউন্ড। অ্যারোমেটিক ক্রাইটেরিয়া আমরা পরে শিখবো, আপাতত আমি ট্যাগ করে দিলাম। স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড। রাইট। তাহলে অ্যালিসাইক্লিক কি হবে? অলরেডি আমরা সাইক্লিকের মধ্যে এটাকে অ্যারোমেটিক ধরে নিয়েছি, তাহলে এটা অ্যালিসাইক্লিক নিশ্চয়ই নয়। নেক্সট চারেরটা, ঝটপট বল। চারেরটা, এটা হোমোসাইক্লিক না হেটেরোসাইক্লিক? হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক, তার মানে বি। ওপেন চেন, ব্রাঞ্চ চেন, স্ট্রেট চেন তো হবে না, এটা কি অ্যারোমেটিক না অ্যালিসাইক্লিক, কোনটা এই দুটোর মধ্যে? এটা এটা ওপেন চেন। এটা ওপেন চেন কোথায়? রিং। সাইক্লিক তো দেখতেই পাচ্ছি, হ্যাঁ। সাইক্লিক, কিন্তু এটা অ্যারোমেটিক না অ্যালিসাইক্লিক? এটা অ্যারোমেটিক তো নয়, অ্যারোমেটিক হতে গেলে পাই বন্ড, লোন পেয়ার অনেক কিছু থাকে, হুম। তাই তো? তাহলে এটা নর্মাল ওপেন চেনের মতো বিহেভ করবে। তো দিস ইজ অ্যালিসাইক্লিক, দিস ইজ আই। আর এটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? স্যাচুরেটেড। স্যাচুরেটেড, সম্পৃক্ত, তাহলে জি। পরেরটা বল ঝটপট, পাঁচেরটা। এটা এটা সাইক্লিক নয়। এবার ওপেন চেন না, এটা এটা সাইক্লিক না ওপেন চেন? ওপেন চেন, এই টার্মিনাল কার্বন দুটো বা প্রান্তীয় কার্বন দুটো নিজেদের মধ্যে কানেক্টেড নয়, তাহলে এটা ওপেন চেন, সি। তাই তো? এবার হ্যাঁ বল, স্যার। ব্রাঞ্চ চেন না স্ট্রেট চেন? স্ট্রেট চেন। স্ট্রেট চেন, তার মানে এটা ই। স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, সম্পৃক্ত না অসম্পৃক্ত? আনস্যাচুরেটেড। এটা আনস্যাচুরেটেড কেন বললি? পাই বন্ড দেখে, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে সবার বেসিকে বেসিকে গন্ডগোলটা কোথায় হয়? আমি বারবার বলেছি, যদি প্যারেন্ট চেন মানে কার্বন চেন, এটা প্যারেন্ট চেন, তো এই প্যারেন্ট চেনের মধ্যে কি কোনো কার্বন কার্বন পাই বন্ড আছে? না, স্যাচুরেটেড হবে তাহলে। রাইট, তাহলে এখানে প্যারেন্ট চেনের মধ্যে পাই বন্ড আছে কিনা? তাহলে প্যারেন্ট চেনের মধ্যে কোনো পাই বন্ড নেই, সো দিস ইজ স্যাচুরেটেড বা সম্পৃক্ত। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝা গেল? লাস্টেরটা ঝটপট শেষ কর। হোমোসাইক্লিক না হেটেরোসাইক্লিক? হোমোসাইক্লিক। দিস ইজ হোমোসাইক্লিক, কোনো অন্য মৌল নেই। ওপেন চেন, ব্রাঞ্চ চেন, স্ট্রেট চেন তো একদমই নয়, অ্যারোমেটিকও নয়। অ্যারোমেটিককে হুকেল স্টুল আমরা পরে দেখবো, আপাতত অ্যারোমেটিক নয় মানে অ্যালিসাইক্লিক। হুম। ঠিক আছে? আর স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? স্যাচুরেটেড। তাই কি? আমি তো চেনে কার্বন কার্বন পাই বন্ড দেখতে পাচ্ছি। ও এই এটাই আনস্যাচুরেটেড হবে। ডবল তাহলে বন্ড আছে। আনস্যাচুরেটেড হবে। আই হোপ ইট ঠিক ইজ আছে। ক্লিয়ার টু। হ্যাঁ। তোর তোর ওখান থেকে কোনো একটা নয়েজ আসছে কি? এটা কি তোর ব্রিদিং নয়েজ আসছে নাকি?
অন্য কোনো সাউন্ড এসছে? না স্যার, বাইরের। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হলো। তো নেক্সট আমরা কোন টপিকে এসেছি? আন্ডারস্ট্যান্ডিং স্ট্রাকচারাল ফর্মুলাস, মানে একটা কম্পাউন্ডের গঠন সংকেত কিভাবে আসতে পারে। তো ফার্স্টে কি আছে? মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত। পরে যখন আমি পিডিএফটা পাঠাবো তখন সাইডে তুই যে আমি বাংলা টার্মগুলো বলছি যেগুলো যেগুলো লিখে নিবি। তো মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত, ধর C3H6O2, এটা একটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত। তো এখান থেকে কি তুই এই মানে স্ট্রাকচার ড্র করতে পারবি বা গঠন ড্র করতে পারবি? হ্যাঁ স্যার। কি করে করবি এটা? এটা পার্টিকুলার কোনো কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা থেকে কি স্ট্রাকচার ড্র করা যায়? কারণ এর আন্ডারে তো অনেক স্ট্রাকচার হতে পারে। তো মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত থেকে কোনো গঠনের বা স্ট্রাকচারের কোনো ইনফরমেশন পাওয়া যায় না, নো স্ট্রাকচারাল ইনফরমেশন। এর আন্ডারে তুই অনেক রকম স্ট্রাকচার ড্র করতে পারিস, যেগুলোকে আমরা স্ট্রাকচারাল আইসোমার বলতে পারি, তাই তো? বা সমাবয়বীয় কি বলে, আইসোমার, তাই তো? হ্যাঁ স্যার। তো টেকনিক্যালি শুধুমাত্র মলিকুলার ফর্মুলা থেকে কোনো স্ট্রাকচারাল ইনফরমেশন পাওয়া যায় না। এখান থেকে তুই কি জানতে পারবি? কাউন্ট অফ ইচ অ্যাটম, যে কটা করে অ্যাটম রয়েছে কোনো মৌলের, এই কম্পাউন্ডের মধ্যে কি কি মৌল রয়েছে আর তাদের কটা করে অ্যাটম রয়েছে, সেটাই তুই জানতে পারবি। জিরো কানেক্টিভিটি ইনফরমেশন, মানে কোন মৌল কার সাথে কিভাবে কানেক্টেড রয়েছে কিছু জানতে পারবি না। আর এর আন্ডারে তুই অনেক স্ট্রাকচারাল আইসোমার্স ড্র করতে পারিস, ঠিক আছে? তো ইট ডাজ নট গিভ ইউ এনি স্ট্রাকচারাল ইনফরমেশন। ওকে, তো নাও লেট আস টক অ্যাবাউট expanded structural formula. Expanded মানে we can say that বিস্তারিত গঠন সংকেত, তাই তো? তো বিস্তারিত আমরা যদি এবার এই কম্পাউন্ডটাকে এরকম ভাবে প্রেজেন্ট করি, এখানে তুই কি দেখতে পাচ্ছিস? প্রত্যেকটা বন্ডকে দেখানো রয়েছে, প্রত্যেকটা কানেকশন দেখানো হয়েছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। সো দিস ইজ এক্সপ্যান্ডেড স্ট্রাকচারাল ফর্মুলা বা বিস্তারিত গঠন সংকেত, যেখানে প্রত্যেকটা বন্ডকে দেখানো থাকে। each and every bond, each and every connection is shown to you. ঠিক আছে? তোকে যদি একটা মলিকুল, তুই অ্যাজ এ বিগিনার যদি আমাকে তোকে বোঝাতে হয় যে একটা মলিকুলের মধ্যে কার্বনের ভ্যালেন্সি কিভাবে স্যাটিসফাই হয়, কার সাথে কে অ্যাটাচ রয়েছে, এটা যদি অ্যাজ এ বিগিনার বোঝাতে হয়, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। বোঝাতে পারলাম? হ্যাঁ। কিন্তু এটাকেই যদি আমি সংক্ষিপ্ত গঠন সংকেতে নিয়ে যাই, এটা বিস্তারিত গঠন সংকেত, আমি যদি সংক্ষিপ্ত গঠন সংকেতে নিয়ে যাই, তখন আমি কিরম ভাবে লিখবো? আই উইল রাইট দিস CH3CH2CO2H, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের সাথে কার্বনের কোনো বন্ড এখানে দেখানো হয় না, হাইড্রোজেনের সাথে কার্বনের কোনো বন্ড এখানে দেখানো হয় না। একটা কার্বনের সাথে যদি তিনটে হাইড্রোজেন অ্যাটাচ থাকে, তাহলে এরকম ভাবে লেখা হয় CH3, যেটা তুই এখানে দেখতে পাচ্ছিস, এই কার্বনটার সঙ্গে তিনটে হাইড্রোজেন অ্যাটাচ রয়েছে, তা আমরা CH3 লিখেছি। এই কার্বনটার সঙ্গে, এই কার্বনটার সঙ্গে দুটো হাইড্রোজেন অ্যাটাচ রয়েছে, তাই আমরা কি লিখেছি? CH2 লিখেছি, ঠিক আছে? আর এই কার্বনটার সাথে দুটো ও আর এই অক্সিজেনটার সাথে হাইড্রোজেন রয়েছে, তাই এরম ভাবে লিখেছি সি। এটাকে তুই O2 ও লেখা যায়, দিস ক্যান বি অলসো রিটেন লাইক দিস, তাই তো? কি বলছে এখানে? দ্য ফাংশনাল গ্রুপ ইজ এক্সপ্লিসিট, মানে ফাংশনাল গ্রুপ কোনটা সেটা তোকে এখানে বলা থাকবে, সেটা তুই বুঝতে পারবি। বাট কার্বনের সঙ্গে হাইড্রোজেন গুলোকে বন্ড দিয়ে ড্র করা থাকবে না, এখানে কোনো বন্ডই রাদার দেখানো হয় না, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুই এখানে কিভাবে রিড করবি? যখন তুই এটাকে রিড করবি তখন আমি কি রিড করব? ফার্স্ট কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন রয়েছে। আচ্ছা, কার্বন গুলো চেনে রয়েছে, তো এই ফার্স্ট কার্বনের সাথে সেকেন্ড কার্বন কিন্তু কানেক্টেড থাকবে, সেকেন্ড কার্বনের সাথে থার্ড কার্বন ইজ অলসো কানেক্টেড। সো আই হোপ ইউ নো দিস। অ্যান্ড লাস্ট ইজ বন্ড লাইন নোটেশন বা বন্ধনী রেখা সংকেত। তো এখানে তুই কি দেখতে পাচ্ছিস? আমরা সেম মলিকুলকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করছি। তো বন্ধনী রেখা সংকেতে তুই কি দেখতে পাচ্ছিস? এখানে কার্বন চেনটাকে জিগজ্যাগ ওরিয়েন্টেশনে বা আঁকা বাঁকা ভাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? যে পয়েন্টগুলো আমি ড্র করছি এখানে, দিজ আর কার্বনস।
কার্বন চেনকে জিগজ্যাগ ওরিয়েন্টেশনে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? জিগজ্যাগ, এভরি ভার্টেক্স, ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, অ্যান্ড এভরি ফ্রি লাইন এন্ড, তার মানে এই প্রত্যেকটা ভার্টেক্স এগুলো শীর্ষবিন্দু, আর ফ্রি লাইন, লাইনটা যেখানে এন্ড হয়েছে সেগুলো কার্বন, ঠিক আছে? কারণ এটাকে কার্বন কিন্তু লেখা থাকবে, ইট ইজ নেভার লেভেলড। তোকে বুঝতে হবে যে প্রত্যেকটা শীর্ষবিন্দু আর প্রত্যেকটা প্রান্ত হচ্ছে একটা কার্বন, যেখানে এই পয়েন্ট গুলো থাকবে, রাইট? হাইড্রোজেন গুলোকেও আলাদা করে দেখানো হয় না, তোকে কার্বনের সাথে ভ্যালেন্সি থেকে হাইড্রোজেন কাউন্ট করতে হবে। ফর এক্সাম্পল, এই প্রান্তীয় কার্বনটার সাথে কটা বন্ড দেখতে পাচ্ছিস তুই এখন? এই প্রান্তীয় কার্বনটার সাথে কটা বন্ড দেখতে পাচ্ছিস তুই কানেক্টেড? একটা। একটা। কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাহলে বাকি তিনটে হবে হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এখানে হ্যাঁ। তিনটে হাইড্রোজেন আছে, দেখতে পাচ্ছিস? এই কার্বনের সাথে কটা বন্ড দেখতে পাচ্ছিস অলরেডি? 2টো। দুটো। কার্বনের ভ্যালেন্সি কত? 4, তাহলে এর সঙ্গে দুটো হাইড্রোজেন অ্যাটাচ রয়েছে। এটাকেই আমরা রিপ্রেজেন্ট করেছি, বুঝতে পারছিস না পারছিস না? বুঝতে পারছি। রাইট, তাহলে এটা একটা কার্বন, এখানে অলরেডি আমি কার্বনের সাথে একটা, দুটো, আর এখানে ডাবল বন্ড, চারটে বন্ড দেখতে পাচ্ছি। সো এই কার্বনের সাথে আলাদা করে কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই। So this is bond line notation, right? This is the fastest notation. যদি তোকে মানে কম্পাউন্ড পরীক্ষার খাতায় যখন তুই লিখবি, when you get used to that things, যখন তুই used to হয়ে যাবি, তখন আমরা bond line notation এ লিখি। This is the fastest way of representing the structure of a molecule. বোঝাতে পারলাম না পারলাম না? বুঝতে পেরেছি। প্রতাপ, বুঝতে পারছিস তো? ওকে, তাহলে এখানে একটা বন্ড লাইন নোটেশন বা বন্ধনী রেখা সংকেত দেওয়া আছে, ঠিক আছে? তোকে ফার্স্টে কি করতে হবে? মলিকুলার ফর্মুলা বার করতে হবে বা আণবিক সংকেত বার করতে হবে। তাহলে একটা একটা করে কোশ্চেন করা যাক। তো আণবিক সংকেত বার করতে গেলে তোকে এখানে কটা কার্বন কটা হাইড্রোজেন আছে বার করতে হবে। তো শ্রেয়া, একটা একটা করে কাউন্ট করবো। এই কার্বনে কটা হাইড্রোজেন আছে? তাড়াতাড়ি বলবি। এই কার্বনটাতে কটা হাইড্রোজেন আছে? স্যার 2টো। দুটো কি আছে? আমি তো এই কার্বনটার সাথে একদিকে সিঙ্গেল বন্ড আর একদিকে ডাবল বন্ড দেখতে পাচ্ছি, মানে তিনটে বন্ড তো আমি অলরেডি দেখতে পাচ্ছি। হুম। তাহলে কটা? তাহলে ভ্যালেন্সি 4, তার মধ্যে তিনটে বন্ড অলরেডি স্যাটিসফাই করে দিয়েছে, তাহলে তো একটাই ভ্যালেন্সি এটা এখনো স্যাটিসফাই হয়নি, তাহলে একটা হাইড্রোজেন হবে। ইয়েস অর নো? হ্যাঁ। এখানে কটা আছে ঝটপট বল। একটা হবে। একটা। এখানে ওখানেও একটা। একটা। এখানে একটা। একটা। এখানে ওখানে একটা। একটা। এখানে। ওখানেও একটা। তুই কি হেডফোনে কথা বলছিস? না স্যার। তুই প্রত্যেকবার যখন কথা বলছিস একটা মানে রিপিটেটিভ ঘ্যাস ঘ্যাসে আওয়াজ হচ্ছে, আমার মনে হচ্ছে তোর ব্রিদিং সাউন্ড আসছে। তো তুই কি মানে লাউড স্পিকারে রেখে কথা বলছিস? হ্যাঁ। লাউড স্পিকারে না রেখে হেডফোন দিয়ে, যদি হেডফোন থাকে হেডফোনে ট্রাই করিস। আচ্ছা, যাই হোক, এখানে কটা আছে? এখানে একটা। এখানে এক। এটাতে এক। সব তুই দেখে নিবি এর সাথে কটা বন্ড কানেক্টেড রয়েছে। তিনটে বন্ড থাকলে তার মানে বাকি যে একটা, দ্যাট মাস্ট বি হাইড্রোজেন। এখানেও এক। এখানে কটা কার্বন রয়েছে? এখানে কটা হাইড্রোজেন রয়েছে? 2টো। তাই কি? আমি তো না, একদিকে সিঙ্গেল বন্ড একদিকে ডাবল বন্ড অলরেডি দেখতে পাচ্ছি। স্যার 2টো বন্ড আছে, একটা হবে। তাহলে একটা হবে। ডাবল হুম। বন্ড আর সিঙ্গেল বন্ড মিলে অলরেডি তিনটে বন্ড রয়ে গেছে, তাহলে বাকি এক পড়ে থাকলো। আর এখানে কত হবে? এক। তাহলে আণবিক সংকেত কি দাঁড়াচ্ছে? মোট কটা কার্বন আছে? 6টা কার্বন, 2 8, 2 10, 12টা কার্বন রয়েছে, আর প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন রয়েছে। দিস মাস্ট বি C12H12, তাই তো? আচ্ছা, আমি এখানে ভুল করেছি, ভুলটা কোথায় করেছি বলতে পারবি? মানে তুই আমি দুজনেই ভুল করেছি, আমি এই ভুলটা কোথায় জয়েন্টের করেছি? হ্যাঁ, জয়েন্টের ওখানে। এই হাইড্রোজেন গুলো নেই এখানে, ওখানে 4টে বন্ড হয়ে যাচ্ছে। তাই না? তাহলে হ্যাঁ। যাই হোক, কি আর করা যাবে। তাহলে এখানে তো দুটো হাইড্রোজেন কমে গেলে C12H10 হবে। ইয়েস অর নো?
হ্যাঁ স্যার। গুড। এবার কোশ্চেন হচ্ছে কটা সিগমা বন্ড আছে এই স্ট্রাকচার, কি হবে বল? কার্বন কার্বন সিগমা বন্ড গুলো দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এই ডাবল বন্ডের মধ্যে কটা সিগমা কটা পাই থাকে? একটা পাই একটা সিগমা। রাইট, তাহলে এখানে মোট কটা কার্বন কার্বন সিগমা বন্ড আছে? যতগুলো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দটা, পনেরোটা। তাহলে আমি কার্বন কার্বন সিগমা বন্ড 15টা দেখতে পাচ্ছি। ইয়েস অর নো? হ্যাঁ। কিন্তু শুধু তো কার্বন কার্বন সিগমা বন্ড নেই, হাইড্রোজেন গুলো তো হাওয়ায় ভেসে নেই, হাইড্রোজেন আর অলসো কানেক্টেড উইথ কার্বন বাই সিগমা বন্ডস, তাই তো? হুম। তো যতগুলো হাইড্রোজেন ততগুলো সিগমা বন্ড তো বাই ডিফল্ট হবে, কারণ হাইড্রোজেন তো একটা করেই বন্ড ফর্ম করবে আর সেটা সিগমা বন্ডই হবে। তো 10টা হাইড্রোজেন আছে, তার জন্য আরো 10টা সিগমা বন্ড, অ্যান্সার শুড বি 25। পাই বন্ড কত ঝটপট বল? কটা পাই বন্ড দেখতে পাচ্ছিস? চারটে। চারটে। পাঁচটা তো। তুই চারটে ডাবল বন্ড দেখতে পাচ্ছি আমি, তাই তো? একটা, দুটো, তিনটে, চারটে, প্রত্যেকটা ডাবল বন্ডে একটা করে পাই বন্ড থাকে, সো অ্যান্সার শুড বি 4। হ্যাঁ। নেক্সট কি বলেছে? নাম্বার অফ সিগমা বন্ডস বিটুইন sp2 কার্বন। তাহলে সবার আগে তুই sp2 কার্বনস গুলোকে মার্ক করতে পারবি? sp2 কার্বনস কোনগুলো এখানে? যে সমস্ত কার্বনে একটা করে পাই বন্ড আছে সেগুলোই sp2 কার্বন। আমি হ্যাঁ। VSEPR হাইব্রিডাইজেশনের লেকচারে করিয়েছিলাম, শর্টকাট ট্রিক বলেছিলাম। তাহলে যে সমস্ত কার্বনে একটা করে পাই বন্ড আছে, কোথায় আছে? এখানে আছে, এটাতে আছে, এটাতে আছে, এখানে আছে, এখানে আছে, এটাতেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এগুলো সব কটা sp2 কার্বন, তাই তো? হ্যাঁ। তাহলে sp2 কার্বনস এর মধ্যে সিগমা বন্ড কটা পাচ্ছি? এই দুটোর মধ্যে একটা সিগমা বন্ড আছে, এই দুটোর মধ্যেও একটা সিগমা বন্ড আছে, এই দুটোর মধ্যে একটা আছে, তাই তো? মানে এখানে এই রিং এর মধ্যে 6টা এরকম বন্ড আছে যারা sp2 কার্বনস এর মধ্যে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আর এইখানে একটা পাবো, এই দুটো sp2 কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড আছে। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 7। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। ওকে। তো নেক্সট কি আছে? ফাইন্ড হাইব্রিডাইজেশন, জাস্ট কুইক রিভিশন, যে ফাইন্ড হাইব্রিডাইজেশন অফ স্টার মার্কড অ্যাটমস ইন দ্য মলিকুল। এই কার্বনগুলো স্টার মার্ক করা আছে, হাইব্রিডাইজেশন বল ঝটপট। আমি এখানে হিন্ট দিয়ে দিয়েছি, বাট কার্বনের ক্ষেত্রে শর্টকাট ট্রিক তুই অলরেডি জানিস। কি কার্বনের ক্ষেত্রে শর্টকাট ট্রিক কি? যদি কার্বনের সাথে একটা পাই বন্ড থাকে sp2, রাইট? তো এখানে আমি লিখে দিচ্ছি শর্টকাট ট্রিক ফর কার্বন কি। যদি কার্বনের সাথে একটা পাই বন্ড থাকে তাহলে এটা sp2। যদি কার্বনের সঙ্গে 0 পাই বন্ড থাকে তাহলে এটা sp3। জাস্ট শর্টকাট বলছি, কন্ডিশন হচ্ছে কার্বনের চারটে ভ্যালেন্সি বা চারটে যোজ্যতা কিন্তু কমপ্লিট থাকতে হবে। যদি কার্বনের সঙ্গে দুটো পাই বন্ড থাকে, দিস মাস্ট বি sp। এটা শর্টকাট ট্রিক, আমি আরেকবার মেনশন করে দিলাম। ঝটপট বল এখানে, তাহলে প্রথমটার হাইব্রিডাইজেশন কত? এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত? ঝটপট বল। ফার্স্ট কার্বনে কটা পাই বন্ড দেখতে পাচ্ছিস তুই? একটা, তারপরে দুটো। ফার্স্ট কার্বনে পাই বন্ড কটা দেখতে পাচ্ছিস? কোনো পাই বন্ড আছে এখানে? না। নেই, তাহলে এটা sp3। তাই তো আছে, যদি কার্বনের সাথে কোনো পাই বন্ড না থাকে sp3, যদি একটা পাই বন্ড অ্যাটাচ থাকে sp2, যদি দুটো থাকে sp, রাইট? তাহলে এটা বল, পরেরটা বল, ঝটপট বল। তুই এক দমে বলতে পারবি পুরো সবকটা পরপর, বাদিক থেকে ডান দিক? শুনেই পেছন থেকে হর্ন দিচ্ছে। ঝটপট বল, এটা কি হবে? এই সেকেন্ড কার্বনের সাথে কটা পাই বন্ড কানেক্টেড আছে? আমার অ্যান্সার দে কোশ্চেনে। 5 একটা আছে। তাহলে এটা sp2 হবে। হ্যাঁ। এটার সাথে কটা পাই বন্ড আছে? এই থার্ড কার্বনে কটা পাই বন্ড দেখতে পাচ্ছিস তুই? তিনটে। পাই বন্ড কটা দেখতে পাচ্ছিস? পাই বন্ড কোথায় থাকে? ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের মধ্যে পাই বন্ড থাকে। তাহলে এই থার্ড কার্বনটার সাথে আমি একটাই পাই বন্ড দেখতে পাচ্ছি।
তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কত হবে হাইব্রিডাইজেশন? এসপি হবে তো। sp2, কার্বনের সাথে একটা পাই বন্ড থাকলে sp2 হয়। এই কার্বনটার সাথে কটা পাই বন্ড অ্যাটাচড হয়েছে ঝটপট বল। দুটো। দুটো, তাহলে কি হবে হাইব্রিডাইজেশন? এসপি হবে এবার। sp হবে। বাকিগুলো ঝটপট বলবি, দেরি করবি না। এটা ওটা তো কিছুই নেই। কিছু নেই কি? তুই কার্বনের শুধু ডান দিক দেখলে হবে? বাঁ দিকটাও তো কার্বনের সাথে অ্যাটাচড। দুটো বাই বন্ড আছে। তাহলে sp, তুই এতক্ষণ ধরে শুধু ডান দিক দেখছিলি নাকি? হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল। পরেরটা বল ঝটপট। এটাতে একটা বাই বন্ড আছে। তাহলে হ্যাঁ। sp2 হবে, এত দেরি করলে হবে না এটা। এখানে এটার সাথে কটা পাই বন্ড দেখতে পাচ্ছিস তুই? দুটো। তাহলে কি হবে? এসপি হবে এটা। sp। আর পরেরটা? এটা sp3। তাই কি? আবার তুই একই ভুল করছিস। এই কার্বনের সাথে বাদিকে এই পাই বন্ডটা আরে বাবা, এই পাই বন্ড, এই দুটো কার্বনই তো ডাবল বন্ডে রয়েছে। তাহলে এই কার্বনের সঙ্গে তো এই পাই বন্ডটা রয়েছে নাকি? হ্যাঁ। তাহলে একটা পাই বন্ড তো রয়েছে এটার সাথে, তাহলে হাইব্রিডাইজেশন কত হবে? এটাও এসপি হবে। sp কেন হবে? নিচে দেখ ভালো করে, কার্বনের সঙ্গে একটা পাই বন্ড থাকলে sp2, একটাও পাই বন্ড না থাকলে sp3, আর দুটো পাই বন্ড থাকলে sp হয়। তো এই কার্বনটার সঙ্গে তো একটা পাই বন্ড রয়েছে বাদিকে, sp2 হবে। তাহলে sp2 হবে। তো তাহলে হাইব্রিডাইজেশনে অনেক প্রবলেম রয়েছে। হ্যাঁ স্যার। তো তুই লাস্ট ক্লাসটা দেখিসনি, রেকর্ডিংটা যেটা ইউটিউবে রয়েছে? দেখা হয়নি মনে হয় ওটা। ওটা দেখবি ভালো করে, ওখানে মানে ক্লিয়ার সমস্ত কিছু রয়েছে। যে এখানে এখানে তোকে বলেছে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন বার করো। ভিএসিপি এর হাইব্রিডাইজেশনের ক্লাসগুলো দেখবি চেক করে, ইউটিউবেই রয়েছে। তো কি করে বার করে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন বা যে কোনো অ্যাটমের হাইব্রিডাইজেশন বার করা? সিম্পল ট্রিক হচ্ছে এটা, যদি স্ট্রাকচার দেওয়া থাকে তোকে দেখতে হবে যে ওই অ্যাটমটার সাথে কটা অ্যাটম অ্যাটাচ রয়েছে আর ওর কাছে কটা লোন পেয়ার রয়েছে। ঠিক আছে? এই 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 দুটো অ্যাড করলে কি পাওয়া যায়? স্টেরিক নাম্বার। রাইট? স্টেরিক নাম্বারটাই হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল বা শঙ্কর কক্ষক। তাই তো? তাহলে এই নাইট্রোজেনের সাথে কটা অ্যাটম অ্যাটাচড হয়েছে আগে বল। হাউ মেনি অ্যাটমস আর অ্যাটাচড টু দিস নাইট্রোজেন? একটা। কি রে, তুই এগুলো বলতে পারি? নাইট্রোজেনের এই হাইড্রোজেন গুলো কি নাইট্রোজেনের সাথে অ্যাটাচ নেই? আছে তো। তো ওটা কি? তাহলে তো আমি তো অলরেডি দুটো দেখতে পাচ্ছি অ্যাটম। হাইড্রোজেন কি অ্যাটম নয়? হ্যাঁ। তাহলে দুটো অ্যাটম তো এখানেই দেখতে পাচ্ছি। আর নাইট্রোজেনের বাঁদিকে কি অ্যাটাচড হয়েছে নাইট্রোজেনের সাথে? CH2। কোন অ্যাটমটার সাথে অ্যাটাচড রয়েছে বল? নাইট্রোজেন কার্বনের সাথে অ্যাটাচড রয়েছে। হ্যাঁ। তাই না? এইখানে এই কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন রয়েছে, এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন রয়েছে, আর নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন রয়েছে। যে কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন ওটা সংক্ষিপ্ত ভাবে দেওয়া থাকে, এই যে H3 H2 এরকম ভাবে। আর বাকি এই কার্বনের সাথে এই কার্বন অ্যাটাচ রয়েছে, এই কার্বনের সঙ্গে নাইট্রোজেন আর এদিকের কার্বন দুটোই অ্যাটাচ রয়েছে। এতক্ষণ ধরে তো ওটাই শিখলি কিভাবে গঠন সংকেত দেখায়। তাহলে নাইট্রোজেনের সাথে কটা অ্যাটম অ্যাটাচ রয়েছে ঝটপট বল। তিনটে। তিনটে। আর লোন পেয়ার কটা রয়েছে? একটা। একটা। তাহলে মোট এইচ কত হলো? 4। তাই তো? হ্যাঁ। নাইট্রোজেনের জন্য স্টেরিক নাম্বার কত হলো? 4 হলো তো? হুম। তো স্টেরিক নাম্বারটাই হচ্ছে হাইব্রিড অরবিটালস এর সংখ্যা। তো চারটে হাইব্রিড অরবিটাল কোন হাইব্রিডাইজেশনে পাওয়া যায়? sp3 তে। sp3। হ্যাঁ। ঠিক আছে, আমি আমি বুঝতে পারছি। যদি লাস্ট ইউটিউব ভিডিওটা দেখিসনি, কিন্তু ওখানে এই সমস্ত জিনিস ডিটেলসে করানো হয়েছে। তাহলে এইচ যদি 4 আসে, তাহলে এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কত হচ্ছে? sp3। কারণ sp3 তেই চারটে হাইব্রিড অরবিটাল পাওয়া যায়। ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার। তিনেরটায় আবার নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন অবস্থা জিজ্ঞাসা করেছে। তো এখানে বল নাইট্রোজেনের সাথে কটা অ্যাটম অ্যাটাচ রয়েছে আর কটা লোন পেয়ার রয়েছে, একবারে বলবি।
নাইট্রোজেনের সাথে কটা হাইড্রোজেন রয়েছে? দুটো। আর নাইট্রোজেনের সাথে আর কি অ্যাটাচ রয়েছে? একটা কার্বন আর দুটো হাইড্রোজেন। তাহলে তিনটে অ্যাটম। লোন পেয়ার কটা আছে? একটা। একটা। তাহলে এইচ কত আসছে? 4। 4 হলে হাইব্রিডাইজেশন কি হওয়া উচিত? sp3। sp3 হওয়া উচিত, কিন্তু এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। তুই জিজ্ঞাসা করবি কেন? কারণটা নোটে দেওয়া আছে। যখন একটা লোন পেয়ার আর একটা পাই বন্ড পাশাপাশি অ্যাটমে থাকে, যেমন এখানে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, পাশে কার্বনে পাই বন্ড রয়েছে, তখন আমরা লোন পেয়ারটাকে এই স্টেরিক নাম্বারের মধ্যে কাউন্ট করি না। তাহলে যেহেতু এখানে কি বলছে, when a lone pair and pi bond are adjacent to each other, adjacent মানে পাশাপাশি, then lone pair is not counted under hybridization। তাহলে লোন পেয়ারটাকে কাউন্ট যদি না করি, নাইট্রোজেনের স্টেরিক নাম্বার কত আসছে? 3। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, তাহলে sp2 হবে। বুঝতে পারলি কি পারলি না? বুঝতে পেরেছি। দেবপ্রতাপ, তুই কি আছিস? কিছু বুঝতে পারছিস? তো শ্রেয়া, তাহলে তোর তো বেসিক্সে অনেক গন্ডগোল দেখতে পাচ্ছি আমি, মানে ক্ল্যারিটি উইক। নেক্সট কি দেখবো? ডিফারেন্ট টাইপ অফ ডিগ্রি। ডিগ্রি মানে বাংলা হচ্ছে মাত্রা, রাইট? তাহলে ফার্স্ট কি আছে? ডিগ্রি অফ কার্বন বা কার্বনের মাত্রা। কিভাবে বার করে? কার্বনের ডিগ্রি হচ্ছে দ্য নাম্বার অফ আদার কার্বনস ডিরেক্টলি বন্ডেড টু ইট। ঠিক আছে, তোকে যে কার্বনের মাত্রা বার করতে দেবে, তোকে দেখতে হবে যে সেই কার্বনের সাথে কটা কার্বন অ্যাটাচ রয়েছে, রাইট? তাহলে এখানে চারটে পসিবিলিটি আছে। চারটে পসিবিলিটি আছে, রাইট? একটা কার্বনের ভ্যালেন্সি 4, তাহলে একটা কার্বনের সঙ্গে চারটে কার্বন অ্যাটাচ থাকতে পারে ম্যাক্সিমাম। যদি চারটে কার্বন অ্যাটাচ থাকে, এটা 4 ডিগ্রি হবে। যদি তিনটে কার্বন অ্যাটাচ থাকে, তাহলে 3 ডিগ্রি হবে। তিনটে কার্বন অ্যাটাচ থাকা মানে আর একটা ভ্যালেন্সি হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই হবে। যদি কার্বনের সঙ্গে দুটো কার্বন অ্যাটাচ থাকে, 2 ডিগ্রি। যদি একটা কার্বন অ্যাটাচ থাকে, 1 ডিগ্রি। মাত্রা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। গুড। 1 ডিগ্রিকে আমরা আর কি নামে চিনি? প্রাইমারি। 2 ডিগ্রিকে কি চিনি? সেকেন্ডারি। 3 ডিগ্রিকে টার্সিয়ারি বলা হয়। 4 ডিগ্রিকে বলা হয় কোয়াটারনারি। ঠিক আছে, বাংলাতেও এটাই মেনশন করা হয়। আচ্ছা, এটা গেল ডিগ্রি অফ কার্বন, রাইট? ডিগ্রি অফ হাইড্রোজেন কি? দেখ, হাইড্রোজেনের নিজের কোনো পরিচিতি বা আইডেন্টিটি নেই। হাইড্রোজেন যখন যে কার্বনের সাথে থাকে, সেই কার্বনের ডিগ্রিটাই হাইড্রোজেনের ডিগ্রি হবে। যদি হাইড্রোজেন 1 ডিগ্রি কার্বনের সাথে অ্যাটাচ থাকে, তাহলে হাইড্রোজেনের ডিগ্রিও 1 হবে। যদি 2 ডিগ্রির সাথে অ্যাটাচ থাকে, হাইড্রোজেনের ডিগ্রিও 2 হবে। 3 ডিগ্রির সাথে থাকলে হাইড্রোজেনের ডিগ্রি 3 হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার। 4 ডিগ্রি কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন থাকতে পারে? না। থাকতে পারে না, কারণ 4 ডিগ্রি কার্বনের সঙ্গে চারটেই কার্বন অ্যাটাচ থাকবে। তার মানে চারটে ভ্যালেন্সি অলরেডি স্যাটিসফাইড, নো হাইড্রোজেন ক্যান বি অ্যাটাচড। সো 4 ডিগ্রি হাইড্রোজেন ডাজ নট এক্সিস্ট। নোট থেকে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবার দেখ, তাহলে আমাকে একটা জিনিস বল, 1 ডিগ্রি কার্বনে কটা হাইড্রোজেন থাকতে পারে? ইফ উই আর অনলি টকিং অ্যাবাউট হাইড্রোকার্বন, অন্য কোনো এলিমেন্টে নেই, তাহলে 1 ডিগ্রি কার্বনে কটা হাইড্রোজেন থাকতে পারে? বলতে পারবি? 1 ডিগ্রি কার্বন মানে কার্বনের সাথে কটা কার্বন অ্যাটাচ রয়েছে? শ্রেয়া? একটা করে কার্বন। একটা। একটা কার্বন রয়েছে, তাহলে বাকিগুলো হাইড্রোজেন হবে। তার মানে কটা হ্যাঁ। হাইড্রোজেন থাকবে? 3টে। তিনটে। তাহলে 1 ডিগ্রি কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন থাকবে, রাইট? হ্যাঁ। এখানে দেখ, 1 ডিগ্রি কার্বনের সঙ্গে তিনটে 1 ডিগ্রি হাইড্রোজেন থাকতে পারে। প্রত্যেকটা হাইড্রোজেনই কি হবে? 1 ডিগ্রি। 2 ডিগ্রি হুম। কার্বনের সাথে কটা হাইড্রোজেন থাকবে? দুটো। দুটো। 3 ডিগ্রি কার্বনের সাথে একটা 3 ডিগ্রি হাইড্রোজেন থাকবে। 4 ডিগ্রি কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকে না, তাই তো?
যদি আমরা শুধু হাইড্রোকার্বন থাকে তাহলে আমরা এগুলো এইভাবে হিসাব করতে পারি। তাহলে এবার একটা সিম্পল কোশ্চেন আছে, এখানে তোকে একটা কম্পাউন্ড দেওয়া আছে, তোকে বলতে হবে এখানে 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন, 4 ডিগ্রি কার্বন কটা করে আছে, অ্যান্ড অলসো হাউ মেনি 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি হাইড্রোজেনস আর প্রেজেন্ট ইন ইট। তাই তো? তাহলে এটা স্টার্ট ওয়ান বাই ওয়ান। তো ফার্স্টে আমি একটা কাজ করি, ফার্স্টে আমি দেখি যে প্রান্তীয় কার্বন কোনগুলো আছে। এটা, হ্যাঁ। এটা, হুম। আর এটা। তাই তো? এগুলো হচ্ছে মুক্ত, এদের সঙ্গে মানে ওপেন এন্ডেড। তাই তো? তাহলে এই হ্যাঁ। কার্বনটার ডিগ্রি কত বল? 1 ডিগ্রি। এটা 1 ডিগ্রি। এটা, এটা 1। এটা 1 ডিগ্রি। আর এটা, 1। এটাও 1 ডিগ্রি। তাই তো? তাহলে যেগুলো মুক্ত, খোলা, সেগুলো 1 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? তাহলে কটা 1 ডিগ্রি কার্বন আছে? তিনটে। তাহলে এই প্রত্যেকটা 1 ডিগ্রি কার্বনের সাথে কটা করে হাইড্রোজেন আছে? 3টে করে হাইড্রোজেন আছে। তাহলে তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেন টোটাল কত হবে? 9। 9। তাই তো? আচ্ছা, এবার টু হুম। ডিগ্রি দেয়। 2 ডিগ্রি ছাড়, আমরা প্রত্যেকটা দেখতে দেখতে যাই। এটার ডিগ্রি কত? এটা 3 ডিগ্রি। এটা 3 ডিগ্রি। এটা, 2 ডিগ্রি। এটা, 2। এটা, 2। এটা, 3। না, এটা 4। তখন এটা কোয়াটারনারি। এটা, ওটা 2 ডিগ্রি। দিস ওয়ান, এটা 3 ডিগ্রি। এটা, 2 ডিগ্রি। দিস ওয়ান, 2 ডিগ্রি। এটা, 2 ডিগ্রি। এটা 3 ডিগ্রি। এটা। 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি কার্বন কটা পেলি? 8টা। হুম। তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেন কটা হবে? 8ই তো হবে। 8 × 2, হ্যাঁ, 16টা। 6। 3 ডিগ্রি কার্বন কটা দেখতে পাচ্ছিস তুই? এক, দুটো, দুটো, তিনটে। তিনটে। তাহলে 3 ডিগ্রি কার্বনের সাথে হাইড্রোজেন কটা আছে? একটা করে। একটা করে, হ্যাঁ। আর 4 ডিগ্রি কার্বন কটা দেখতে পাচ্ছি? এটা। দুটো। দুটো। দুটো কোথায়? আমি তো একটাই দেখতে পাচ্ছি। আর একটা কোথায়? এটাই তো একটা শুধু ফোর আছে। ডিগ্রি কার্বন, আর তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে একটা আছে। হ্যাঁ, হ্যাঁ। একটা। দেখ, বুঝলি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্লাস এনজয় করছিস নাকি বোরিং লাগে? ভালো লাগছে। এখানে অ্যালকোহল আর অ্যালকাইল হ্যালাইড, এদেরও ডিগ্রি কি করে বার করবো আমরা? সিম্পল লজিক হচ্ছে, ডিগ্রি অফ অ্যালকোহল আর অ্যালকাইল হ্যালাইড কিভাবে দেখে? তোকে দেখতে হবে ডিগ্রি অফ দ্য কার্বন যার সাথে ওএইচ বা হ্যালোজেন অ্যাটাচ রয়েছে। অ্যালকাইল হ্যালাইড মানে যেখানে হ্যালোজেন থাকে, আর অ্যালকোহল মানে ওএইচ থাকে। তাই তো? তাহলে হাউ টু ফাইন্ড ডিগ্রি অফ অ্যালকোহল আর অ্যালকাইল হ্যালাইড? ইউ হ্যাভ টু চেক দ্য, তোকে সেই কার্বনটার মাত্রা দেখতে হবে যার সাথে ওএইচ বা হ্যালোজেন অ্যাটাচ রয়েছে। ওকে? তাহলে হ্যাঁ। আমাকে বল, এই অ্যালকোহলটার ডিগ্রি কত? এটা 4 ডিগ্রি। 4 ডিগ্রি কি করে হয়? ইউ হ্যাভ টু চেক দিস কার্বন। তাই তো? হ্যাঁ। এই কার্বনটার মাত্রা বার করতে হবে। তো এই কার্বনটার সাথে কটা কার্বন অ্যাটাচ দেখতে পাচ্ছিস তুই? ও, এটা 3 ডিগ্রি হবে। তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল, বা এটাকে তুই বলতে পারিস টারশিয়ারি অ্যালকোহল। হ্যাঁ। এই একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানে এটার ডিগ্রি কত? এটা 2 ডিগ্রি। 2 ডিগ্রি। এই কার্বনটার ডিগ্রি 2 ডিগ্রি। তাহলে দিস মাস্ট বি 2 ডিগ্রি অর সেকেন্ডারি। বোঝাতে পারলাম? হ্যাঁ, স্যার। 4 ডিগ্রি কার্বনে কিন্তু ওএইচ হ্যালোজেন কিছু থাকতে পারে না, কারণ ওর সঙ্গে অলরেডি 4টে কার্বন অ্যাটাচ রয়েছে। ওকে? তাহলে নেক্সট কি আছে? ডিগ্রি অফ অ্যামিন। এটা ভালো করে বোঝ, দিস ইজ ডিফারেন্ট দ্যান দ্য আদার্স। ডিগ্রি অফ অ্যামিনের ক্ষেত্রে অ্যামিনটা বেসিক্যালি কি? ধর অ্যামোনিয়া, ঠিক আছে? এটা অ্যামোনিয়া, হ্যাঁ। নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 হয়। এবার তুই যদি হাইড্রোজেনকে তুই একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করতে পারিস, তাই তো? তাহলে হাইড্রোজেনকে যখন আমরা অ্যালকাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করি তখন অ্যামিন পাওয়া যায়।
তাই তো? তো ডিগ্রি অফ অ্যামিন কিভাবে দেখে? উই হ্যাভ টু চেক দ্য ডিগ্রি অফ নাইট্রোজেন, মানে ডিগ্রি অফ নাইট্রোজেনের মাত্রা বলতে কি বুঝছি, নাইট্রোজেনের সাথে কটা কার্বন অ্যাটাচ রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বা নাইট্রোজেনের সাথে কটা কার্বন ডিরেক্টলি অ্যাটাচ রয়েছে। তাহলে এটা বল, এটা ডিগ্রি কত? 3 ডিগ্রি হবে তো। এই তো ভুলটা করলে বেরে, আমি বললাম ডিগ্রি অফ অ্যামিন মানে নাইট্রোজেনের ডিগ্রি, মানে নাইট্রোজেনের সাথে কটা কার্বন অ্যাটাচ রয়েছে সেটা দেখতে হবে। তো এই নাইট্রোজেনটার সাথে কটা কার্বন অ্যাটাচ দেখতে পাচ্ছিস তুই? কিছু নেই তো। কিছু নেই মানে কি, তুই কি মানে বাদিক হাইড্রোজেন দেখিস আছে। না? নাইট্রোজেনটা এই একটা কার্বনের সাথে অ্যাটাচ তো, হ্যাঁ। তাহলে এটা 1 ডিগ্রি অ্যামিন হবে বা প্রাইমারি হবে। ও, বুঝতে পেরেছি। এগুলো তোর প্রবলেম ছিল, আমি সেটা বুঝতেই পারছি। এই নাইট্রোজেনটার, এই অ্যামিনটার ডিগ্রি কত? মানে বেসিক্যালি তোকে নাইট্রোজেনের মাত্রা বার করতে হবে, এটা কত হবে? নাইট্রোজেনের 2 সাইডেই তো কার্বন আছে। দুই সাইডে কেন, আমি তো তিন সাইডে দেখতে পেয়েছি, এটা তো বন্ড লাইন নোটেশন, এটা আর কার্বন, তিনটে এটা একটা আছে। কার্বন, আর এটাও তো কার্বন। হ্যাঁ, 3টে আছে। তাহলে 3 ডিগ্রি বা টারশিয়ারি। হ্যাঁ, বুঝতে পারলি না, পারলি না? বুঝতে পেরেছি। নেক্সট, অ্যালকাইল গ্রুপস এর ডিগ্রি বার করবে। অ্যালকাইল গ্রুপ জানিস তো, মিথাইল, ইথাইল, টারশিয়ারি বিউটাইল, এগুলো অ্যালকাইল গ্রুপ বলে। হ্যাঁ, তো অ্যালকাইল গ্রুপের মাত্রা কিভাবে বার করে? অ্যান অ্যালকাইল গ্রুপস ডিগ্রি ইজ ডিসাইডেড বাই দ্য ডিগ্রি অফ ইটস পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট কার্বন। পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট কার্বন মানে এই কার্বনটা, রাইট, হুইচ ইজ অ্যাটাচ টু দ্য রেস্ট অফ দ্য মলিকুল। তো এই বন্ডটা খালি রাখা আছে কেন? কারণ এই বন্ডটার সাথে রেস্ট অফ দ্য মলিকুল উইল অ্যাটাচ, তাই তো? তাহলে দিস কার্বন ইজ দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, তাই তো, সংযোগ বিন্দু, তাই তো দাঁড়ায় বাংলা করলে। তাহলে আমাকে বল, তাহলে এখানে যেটা পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট কার্বন বা সংযোগ কার্বন, সংযোগ কার সাথে করছে? রেস্ট অফ দ্য মলিকুলের সাথে, সেই কার্বনটার ডিগ্রি বার করতে হবে। তাহলে এই কার্বনটার ডিগ্রি কত এখানে? 2 ডিগ্রি হবে তো। 2 ডিগ্রি কি করে হবে? একটা কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে, আর এটা তো রেস্ট অফ দ্য মলিকুল। ওটা ফাঁকা আছে, তাহলে এটা 1 ডিগ্রি হবে। এটা 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ বা প্রাইমারি। এটা, এটা 2 ডিগ্রি। এটা 2 ডিগ্রি। এটা, 3 ডিগ্রি। এটা 3 ডিগ্রি বা টারশিয়ারি। বোঝাতে পারলাম না, পারলাম না? হ্যাঁ। নেক্সট হচ্ছে ক্যাটায়ন, অ্যানায়ন বা রেডিকালের ডিগ্রি বার করে কি করে? ক্যাটায়ন কাকে বলে? যখন কার্বন পজিটিভ, আমরা বেসিক্যালি কার্বো ক্যাটায়ন, কার্বনায়ন বা কার্বন রেডিকালের ডিগ্রি বার করছি। ফর এ কার্বো ক্যাটায়ন, কার্বনায়ন অর ফ্রি রেডিকাল, দেখ কার্বো ক্যাটায়ন মানে কি, when কার্বন ক্যারিজ পজিটিভ চার্জ। কার্বন আয়ন মানে যখন কার্বন নেগেটিভ চার্জ বহন করে। আর রেডিকাল মানে যখন কার্বন একটা আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন ক্যারি করে, তখন সেটাকে বলে কার্বন ফ্রি রেডিকাল বা মুক্ত মূলক, তাই তো? তাহলে এদের ডিগ্রি বার করে কি করে? সিম্পল, যে কার্বনটায় প্লাস মাইনাস বা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তার ডিগ্রি বা মাত্রা তোকে বার করতে হবে। তাহলে প্রথম এই কার্বনটার ডিগ্রি কত? এটা প্লাস তো। হ্যাঁ এটা প্লাস, এটা কার্বোক্যাটায়ন, এর ডিগ্রি কত? 1 ডিগ্রি হবে। এটা 1 ডিগ্রি। এটার ডিগ্রি কত? এটা রেডিকাল আছে, মুক্তমূলক, এর ডিগ্রি কত? 3 ডিগ্রি হবে কি? হবে কি জিজ্ঞাসা করছি জানো, এই কার্বনটার সাথে, যে কার্বনটাতে অযুগ্ম ইলেকট্রন রয়েছে তার সাথে কটা কার্বন অ্যাটাচ রয়েছে? দুটো। তাহলে 2 ডিগ্রি হবে, তাই না? হ্যাঁ। আর এখানে কার্বন আয়নটা এই কার্বনে আছে নেগেটিভ চার্জ, তাহলে এর ডিগ্রি কত? এটা 3 ডিগ্রি তো হবে। 3 ডিগ্রি, এটার সাথে তিনটে কার্বন অ্যাটাচ রয়েছে, তাহলে ডিগ্রি অফ কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, রেডিকাল, বুঝতে পারলি না, পারলি না? বুঝতে পেরেছি। রাইট। স্পেশাল কেস কি? ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা, বাংলা আমি লিখছি না, যখন রেকর্ডিং শুনবি সেখান থেকে লিখে নিবি যেগুলো বাংলা লিখতে হবে। অসম্পৃক্ততার মাত্রা, দ্যাট ইজ কল্ড ডিগ্রি অফ আনস্যাচুরেশন, শর্টে ডিইউ। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝ। দেখ জিনিসটা বুঝবো কি করে, আচ্ছা সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে বল?
স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে যেখানে কার্বন চেনে ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন থাকতে পারে, ঠিক আছে? তাই তো, কার্বন হ্যাঁ চেনে ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন থাকলে সেটাকে বলে সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, রাইট? তো একটা ফুললি স্যাচুরেটেড ওপেন চেন কম্পাউন্ডের ফর্মুলা কি হয়? CnH2n+2, এটা অ্যালকেন, রাইট? হুম তাই তো, এটা হ্যাঁ এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন আছে এই ফর্মুলাতে কার্বনের সাথে, এন্ড দ্যাট ইজ ফর, দিস ইজ এ, কি বললাম, মুক্ত শৃঙ্খল সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে কার্বন চেনে ম্যাক্সিমাম হাইড্রোজেন থাকতে পারে। সো দিস ইজ আওয়ার রেফারেন্স, এর রেসপেক্টে আমরা ডিগ্রি অফ আনস্যাচুরেশন চেক করব, রাইট? হুম ওকে, ভালো করে দেখ, এটা C5H12, তাহলে এটা CnH2n+2, এই ফর্মুলাটা যাচ্ছে, যেখানে N5, তাই তো? আছে তাহলে এখানে n is equal to 5, so this is an open chain saturated hydrocarbon, মুক্ত শৃঙ্খল সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এবার তোকে বললো C5H10, যদি মলিকুলার ফর্মুলা এটা হয় তাহলে স্ট্রাকচার কি কি? আমি C5H12, তা আমি ধরে নিলাম C5H12 হচ্ছে n পেন্টেন্স, ঠিক আছে? তা আমি এখান থেকে C5H10 যদি পেতে চাই তাহলে স্ট্রাকচার কি হতে পারে? তার মানে তোকে একটা H2 বাদ দিতে হবে C5H12 থেকে, তবে আমি C5H10 পাবো, ইয়েস অর নো? ইয়েস তো একটা H2 কে আমি বাদ দিতে পারি কিরম ভাবে? আমি কি করলাম, পাশাপাশি দুটো কার্বন থেকে একটা একটা করে হাইড্রোজেন বাদ দিলাম, তাই তো? হুম তা যদি আমরা এই কার্বনগুলো থেকে একটা করে হাইড্রোজেন সরিয়ে দিই তাহলে তো এদের একটা করে যোজ্যতা নষ্ট হলো। তো আমাকে তো সেই যোজ্যতাটা স্যাটিসফাই করতে হবে, কারণ কার্বনের ভ্যালেন্সি মাস্ট বি স্যাটিসফাইড। তাহলে আমাকে যদি এটা সরাতে হয় তাহলে আমাকে এই দুটো কার্বনের মধ্যে পাই বন্ড তৈরি করতে হবে। হ্যাঁ ডবল বন্ড হয়ে যাচ্ছে তাহলে হ্যাঁ, ডাবল বন্ড হয়ে গেছে, আমি এখানে ভুল জায়গায় পাই বন্ড রয়েছে, পাশেরটায় হওয়া উচিত। তো হুম ধরে নে আমরা এই হাইড্রোজেনটা সরাচ্ছি, ঠিক আছে? এটা সরিয়েছি, তাহলে কি হবে? তাহলে যে দুটো কার্বন থেকে একটা একটা করে হাইড্রোজেন ছড়াচ্ছি ওদের মধ্যে পাই বন্ড আসবে, যদি আমাকে কার্বনের যোজ্যতা 4 রাখতে হয়, তাই তো? হ্যাঁ তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে একটা H2-র অভাব যদি প্রশমিত করতে হয়, কম্পেনসেট করতে হয়, তাহলে একটা পাই বন্ড আসবে, তাই না? একটা H2-র অভাব কে মেটাচ্ছে? একটা পাই বন্ড। হুম তবে গিয়ে আমার কার্বনের 4টে ভ্যালেন্সি আবার রিস্টোর হচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ 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 আর কিভাবে আমি করতে পারি? ধর আমি একটা কাজ করলাম, এই যে দুটো টার্মিনাল কার্বন বা প্রান্তীয় কার্বন, এদের থেকে একটা একটা করে হাইড্রোজেনকে আমি সরিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে এই তাহলে দুটো ওখানে একটা প্রান্তীয়, বন্ড হয়ে যাবে তাহলে এই দুটো প্রান্তীয় কার্বন থেকে যদি একটা করে হাইড্রোজেন সরিয়ে দিস তাহলে কার্বনের যোজ্যতা 1 কমে যাচ্ছে এই দুটোতে। তাহলে আমি সেটাকে কি করে ব্যালেন্স করব? আমি এই দুটোকে কানেক্ট করে দিতে হবে, তাই তো? হুম তার মানে কি দাঁড়ালো? তার মানে একটা হাইড্রোজেনের অভাব তুই একটা রিং ফর্ম করেও প্রশমিত করতে পারিস, হ্যাঁ তাই না? তো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে একটা হাইড্রোজেন ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ান পাই বন্ড অর ওয়ান রিং ইন টার্মস হ্যাঁ অফ ভ্যালেন্সি স্যাটিসফ্যাকশন, তাই তো? হুম তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কাকে বলছি? তাহলে এখান থেকে আমরা ডিগ্রি অফ আনস্যাচুরেশন ডিফাইন করতে পারি। ডিগ্রি অফ আনস্যাচুরেশন তাহলে কি? ডিগ্রি অফ আনস্যাচুরেশন মানে হচ্ছে একটা হাইড্রোজেন, একটা একটা সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন থেকে একটা H2 সরাতে গেলে যতগুলো পাই বন্ড বা রিং আনতে হয়, দ্যাট ইজ দ্য ডিগ্রি অফ আনস্যাচুরেশন অর অসম্পৃক্ততার মাত্রা। ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার রাইট। তাহলে আমরা ডিগ্রি অফ আনস্যাচুরেশন, দেখ এখানে কি বলছে, বোথ রুটস ল্যান্ড অন দ্য আইডেন্টিক্যাল C5H10, যদি আমাকে পেতে হয় আইদার আমি একটা রিং বানাতে পারি অথবা একটা পাই বন্ড, এই দুটোকে আনতে পারি ইন এক্সচেঞ্জ অফ 1H2, রাইট? তাহলে একটা পাই বন্ড বা একটা রিং, বোথ অফ দেম আর
ইকুয়াল টু 1 ডিগ্রি অফ আনস্যাচুরেশন, মানে অসম্পৃক্ততার মাত্রা 1 হতে পারে একটা রিং বা একটা পাই বন্ডের জন্য। ইজ ইট ক্লিয়ার? শুনতে পেলাম না, হ্যাঁ না না কি বললি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে হাউ টু ক্যালকুলেট ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ওকে, তাহলে ফ্রম মলিকুলার ফর্মুলা, আণবিক সংকেত থেকে তুই অসম্পৃক্ততার মাত্রা কি করে ক্যালকুলেট করবি? ফর্মুলা কি? C+1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে H+X- নাইট্রোজেন/2। যেখানে সিটা কি ফর্মুলাতে নাম্বার অফ কার্বনস, এইচ নাম্বার অফ হাইড্রোজেন্স, এক্স মানে নাম্বার অফ হ্যালোজেন্স, অ্যান্ড এন মানে নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম। ঠিক আছে? হ্যাঁ। রাইট। আর যদি তোকে স্ট্রাকচার দিয়ে দেয়, তাহলে স্ট্রাকচার থেকে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কি করে ক্যালকুলেট করব? সিম্পলি আমরা দেখবো এই স্ট্রাকচারের মধ্যে কটা পাই বন্ড আছে, কটা রিং আছে, সেইগুলো অ্যাড করলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন পাবো। ইজ ইট ক্লিয়ার? এই ফর্মুলাটা মাথায় রাখ। হুম। ক্লিয়ার? তো হ্যাঁ স্যার। লেট আস ডু সাম প্রবলেমস। তাই তোকে এখানে জিজ্ঞাসা করেছে যে সালফার বা অক্সিজেন কেন ডিগ্রি অফ আনস্যাচুরেশনের ফর্মুলা নেই। আমরা কাদের নিয়েছি? হাইড্রোজেন নিয়েছি, যেটা একযোজি মানে একটা বন্ড ফর্ম করে। হ্যালোজেন নিয়েছি, হুইচ ইজ অলসো একযোজি, একটা বন্ড ফর্ম করে। নাইট্রোজেন ইজ ট্রাইভ্যালেন্ট, এ ট্রিপল বন্ড ফর্ম করে। ঠিক আছে? অক্সিজেন বা সালফার নেইনি কেন? অক্সিজেন আর সালফার হচ্ছে দ্বিযোজি। ঠিক আছে, এটা দুটো করে বন্ড বানায়। কারণ এখানে কি বলছে কেন নেইনি, কারণ অক্সিজেন বা সালফার যখন কার্বন চেনে অ্যাড হয় বা কার্বন চেনে আসে, তখন ওরা কোনো হাইড্রোজেনকে রিপ্লেস করে না, মানে ওদের জন্য কোনো হাইড্রোজেন নষ্ট হয় না। বোঝাতে পারছি? যখন হুম। অক্সিজেন বা সালফার রিং এ আসে বা কার্বনের সঙ্গে অ্যাটাচড হয়, তখন তার জন্য কোনো হাইড্রোজেন নষ্ট হয় না। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। So that is why oxygen বা sulfur does not appear in the formula of degree of unsaturation. Okay? হুম। তাহলে এখানে ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা ক্যালকুলেট করতে হবে। বল প্রথমটাতে কত? এখানে স্ট্রাকচার স্যার দেওয়া আছে, তার মানে কটা পাই বন্ড কটা রিং আছে বার কর। কটা পাই বন্ড আছে? স্যার, 3টে পাই বন্ড আছে আর একটা রিং। একটা রিং তো নয়, 3টে পাই বন্ড আছে ট্রু। আর রিং কটা আছে? দুটো হবে তো তাহলে রিং। রিং 4টে আছে। কিভাবে 4টে হচ্ছে? এটা একটা রিং, এটা এখানে একটা তো রিং, এটা একটা রিং, এটা একটা রিং। আচ্ছা, আমি রিং বার করার শর্টকাট টেকনিক কি আছে? রিং বার করার শর্টকাট টেকনিক হচ্ছে, তুই দেখ যে মিনিমাম কটা বন্ড ভাঙলে আমি একটা ওপেন চেন পাবো। হ্যাঁ। মিনিমাম কটা বন্ড ভাঙলে আমি একটা ওপেন চেন পাবো। তা আমি একটা কাজ করছি, ফার্স্টে এই বন্ডটা ভাঙছি। সেটা ভাঙলে কি হবে? এটা ওপেন হয়ে যাবে, তারপরেরটা আবার 3টে হচ্ছে, 3টে আর এখানে 4টে। এটা পাবো। ঠিক আছে? হ্যাঁ। সেকেন্ড, তাহলে এখনো কিন্তু রিং ওপেন নয়। সেকেন্ডে আমি কি করলাম? এটা ভেঙে দিলাম। রাইট? হুম। তারপরে এটা ভাঙলাম। এখনো ওপেন চেন পাইনি, এখনো একটা রিং রয়েছে। নেক্সট কোনটা ভাঙবো? তুই এটা ভেঙে দে। এটা এটা তো হ্যাঁ। ভাঙতে পারবি না, ডাবল বন্ড রয়েছে, সো ইউ ক্যানট ব্রেক হ্যাঁ। দিস ওয়ান। তাই তুই কি কর, এখান থেকে এটা ভেঙে দে। ঠিক আছে, তাহলে এটা 4টে হবে। তাই 4টে 4টে। হবে, হ্যাঁ। তাই তো? হুম। তাহলে এখানে ডিগ্রি অফ আনস্যাচুরেশন 4। এখানে সরি, ডিগ্রি অফ আনস্যাচুরেশন 4 নয়, টোটাল 3টে পাই বন্ড আছে, 4টে রিং আছে। দিস ইজ 7। হ্যাঁ। দুয়েরটা? দুয়েরটা দাঁড়ান। দুয়েরটা একটা পাই আছে আর একটা, দুটো। পাই বন্ড এক আছে, রিং কটা আছে? তুই দেখ কটা বন্ড ভাঙলে আমি ওপেন চেন পাচ্ছি। দুটো। দুটো। তাহলে দিস ইজ ওয়ান পাই বন্ড, দুটো রিং, সো দিস ইজ 3। এই যে হ্যাঁ। এখানে, এইখানে তুই আগে আগে চারেরটা বল। চারেরটা ডাইরেক্ট ফর্মুলা থেকে আছে, তো ফর্মুলা কি? C+1 মানে 3+1 মাইনাস এইচ, হাইড্রোজেন কটা আছে? 6টা। অক্সিজেনের কোনো রোল নেই, হ্যালোজেন নেই এখানে, নাইট্রোজেনও নেই, তাহলে 6/2। তাহলে কত হচ্ছে? 1। রাইট? হ্যাঁ। আচ্ছা এইটা, এখানেও
এবার দেখ তুই কি করতে পারিস, তোর যদি এগুলো দেখে রিং ক্যালকুলেট করতে অসুবিধা হয়, হোয়াট ইউ ক্যান ডু ইজ, তুই আগে মলিকুলার ফর্মুলা বার করে নে। তো আগে এটার মলিকুলার ফর্মুলা বার করে, এখানে মোট কটা কার্বন আছে, একটা, এটা কিউবে 8টা পয়েন্ট আছে, তাহলে দেয়ার ইজ 8 কার্বন, তাই তো? হ্যাঁ, তার প্রত্যেকটা কার্বনের সাথে কটা করে হাইড্রোজেন আছে? 16টা। এক একটা কার্বনের সাথে কটা হাইড্রোজেন, তুই একটা কার্বন বলে এই কার্বনটার সাথে কটা হাইড্রোজেন দেখতে পাচ্ছিস? একটা। একটা, তাহলে প্রত্যেকটার সাথে একটা করে আছে এখানে, তাই তো? তাহলে 8টা কার্বন 8টা হাইড্রোজেন, ফর্মুলা ইজ C8H8। তাহলে এখানে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত আসছে? 8, 8, তাহলে কার্বন 8টা, 8+1 1 মাইনাস minus 8/2। 8/2, তাহলে কত আসছে? 5। হ্যাঁ। দ্যাট ইজ হাউ ইউ ক্যালকুলেট ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা। এবার কোশ্চেনটা হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রার অ্যাপ্লিকেশন কি, ব্যবহারিক প্রয়োগটা কি, এটা কিসে হেল্প করে? ফার্স্ট অফ অল, ধর তুই কোথাও পেলি ডিগ্রি অফ আনস্যাচুরেশন 2, তাহলে তুই যদি ডিগ্রি অফ আনস্যাচুরেশন 2 পাস, তাহলে এখান থেকে তুই কি ভাবতে পারিস? তুই এটা ভাবতে পারিস যে স্ট্রাকচারের মধ্যে আমি দুটো পাই বন্ড রাখতে পারি, বা হুম। স্ট্রাকচারের মধ্যে আমি একটা পাই বন্ড একটা রিং রাখতে পারি, অথবা স্ট্রাকচারের মধ্যে আমি দুটো রিং রাখতে পারি, তাই তো? হ্যাঁ। এই এই কটাই আমার পসিবিলিটি আছে। হুম। আইদার দুটো পাই বন্ড, অথবা একটা পাই বন্ড একটা রিং, অথবা দুটো রিং, মানে degree of unsaturation helps you to find number of possible structures by finding possible combination of pi bond and rings। যে পাই বন্ড আর রিং এর কম্বিনেশন গুলো তোকে দিয়ে দেবে তুই কিভাবে স্ট্রাকচার ড্র করতে পারিস, তাই তো? হ্যাঁ। যেমন দুটো পাই বন্ড, যদি দুটো পাই বন্ড রাখতে হয়, তুই দুভাবে করতে পারিস। দুটো পাই বন্ড তুই আইদার দুটো ডবল বন্ড ড্র করতে পারিস স্ট্রাকচারে, অথবা একটা ট্রিপল বন্ড ড্র করতে পারিস স্ট্রাকচারে। ইজ ইট ক্লিয়ার? হুম। তাই তো? তো দিস হেল্পস ইউ টু ফাইন্ড পসিবল কম্বিনেশনস অফ পাই বন্ড অ্যান্ড রিং। আর তুই এই কম্বিনেশন গুলো পেয়ে গেলে স্ট্রাকচার খুঁজে পেতেও সুবিধা হবে, রাইট? হ্যাঁ। এইখানে একটা প্রবলেম আছে, যে কটা পসিবল স্ট্রাকচার হতে পারে এগেনস্ট দিস মলিকুলার ফর্মুলা। সো আই উইল টেক এ 5 মিনিট ব্রেক, ঠিক আছে? তার মধ্যে চেষ্টা কর এটা সলভ কর। ঠিক আছে।
জাতীয় করতে পারলি? এটা 2 আসবে তো। 2? দুটো পাই বন্ড আছে। ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত ক্যালকুলেট করেছিস এখানে? কার্বনের জন্য দুটো পাই বন্ড প্লাস 1। ডিগ্রি অফ আনস্যাচুরেশন অসম্পৃক্ততার মাত্রা কত? ফর্মুলা কি ডিগ্রি অফ আনস্যাচুরেশন কি করে ক্যালকুলেট করে? সি প্লাস 1 1 মাইনাস মাইনাস। এইচ প্লাস এক্স মাইনাস এন বাই 2। তো এখানে সি হ্যাঁ, কত? 4? 4 প্লাস 1 5। 5। আর এখানে হাইড্রোজেন কটা আছে? 6টা। ছটা। হ্যালোজেন নাইট্রোজেন কিছু নেই। তাহলে 4 4। প্লাস 1 মাইনাস 6 বাই 2। তাহলে কত আসছে? 2 হচ্ছে। 2। তাই তো? হ্যাঁ। তার মানে এখানে আইদার দুটো পাই বন্ড বা একটা পাই একটা রিং বা দুটো রিং থাকতে পারে। তাই তো? হ্যাঁ। তাই তোকে সেই পসিবিলিটিস গুলো ভাবতে হবে। তাহলে ফার্স্টে আমি দুটো পাই বন্ড দিয়ে স্ট্রাকচার ড্র করবো। তার মধ্যে আবার দুটো কেস আছে, আইদার দুটো ডাবল বন্ড বা একটা ট্রিপল বন্ড। তো দুটো ডাবল বন্ড দিয়ে যদি ড্র করতে হয় তাহলে এটা একটা পসিবিলিটি। আমি হাইড্রোজেন গুলো দেখাচ্ছি না, দিস ইজ এ পসিবিলিটি। হুম। অথবা আমি দুটো পাই বন্ডকে কি করতে পারি? ট্রিপল বন্ড দিয়ে কানেক্ট। পাশাপাশি রাখতে পারি। আইদার আমি অল্টারনেটিভ পজিশনে রাখতে পারি অথবা পাশাপাশি রাখতে পারি। তাহলে এটা হলো দুটো ডাবল বন্ড দিয়ে। এবার ট্রিপল বন্ডে আয়। এখানে আর কিছু পসিবল না। ট্রিপল বন্ডকে তুই আইদার ফার্স্ট পজিশনে রাখতে পারিস অথবা সেকেন্ড পজিশনে রাখতে পারিস। আর কোনো পসিবিলিটি আছে? না। ফার্স্টে তো তুই এই পসিবল কম্বিনেশনস দেখছিস, আবার প্রত্যেকটা পসিবলের কম্বিনেশনের আন্ডারে তোকে দেখতে হবে পজিশন চেঞ্জ করে, চেন ছোট বড় করে দেখতে হবে, রাইট? তাহলে এবার হ্যাঁ। রিং এ আয়। তো রিং ম্যাক্সিমাম কটা কার্বন রিং এ থাকতে পারে? ছটা। 3 পারে। চারটে। চারটে কার্বন আছে, ছটা কি করে রাখবি? একটা না, রিং এ এখানে তাহলে ছটা। রিং এর ম্যাক্সিমাম সাইজ কি হতে পারে? ইট ক্যান বি এ 4 কার্বন রিং। হুম। দ্যাট শুড বি দ্য ম্যাক্সিমাম সাইজ। এবার এই হ্যাঁ। রিং এ একটা পাই বন্ড রাখতে হবে। তো আমি যে কোনো জায়গায় রাখতে পারি কারণ সবকটা পজিশন এখানে সমতুল্য, হুম। তাই তো? এবার আমি কি করতে পারি? এটা একটা রিং হতে পারে। এবার আমি রিং এর সাইজ ছোটও করতে পারি। রিং এর সাইজ ছোট করলে 3 মেম্বার্ড রিং পাবো। তাহলে দুটো বন্ড হবে। এক সেকেন্ড, 3 মেম্বার্ড রিং করলাম মানে এখনো আমাকে একটা পাই বন্ড রাখতে হবে আর একটা কার্বন এখনো আমাকে রাখতে হবে। তাহলে একটা কার্বন বাইরে রাখতে হবে, হ্যাঁ, তাই তো? ব্রাঞ্চে। আই হ্যাভ টু হুম। স্টিল প্লেস ওয়ান পাই বন্ড। তো পাই বন্ডটাকে আমি এখানে রাখতে পারি। হুম। নাও আই হ্যাভ ডিফারেন্ট অপশনস টু প্লেস দ্য পাই বন্ড। আমি এখানেও রাখতে পারি। আই ক্যান চেঞ্জ দ্য পজিশন অফ পাই বন্ড। ইভেন আমি বাইরেও রাখতে পারি। বুঝতে পারলাম? তো তোকে ডিগ্রি অফ আনস্যাচুরেশন থেকে তুই পসিবল কম্বিনেশন অফ পাই বন্ড অ্যান্ড রিং পাবি, কিন্তু প্রত্যেকটা পসিবিলিটির এগেনস্টে তোকে আবার পজিশন, চেন এগুলো ভ্যারি করাতে হবে, তবে গিয়ে তুই টোটাল স্ট্রাকচার পাবি। বাট ডিগ্রি অফ আনস্যাচুরেশন গিভস ইউ দ্য ইনিশিয়াল প্ল্যাটফর্ম। ঠিক আছে? হুম। এখন একটা অপশন বাকি আছে, দুটো রিং। তো দুটো রিং দিয়ে কিছু ড্র করা যায়? ইয়েস উই ক্যান। তাই তো? হ্যাঁ স্যার। টোটাল আর কিছু তো এখানে পসিবল হচ্ছে না। সো ক্যান, এটাকে তুই আরো ভালো করে বাড়িতে বসে বসে দেখবি। টোটাল 9টা আইসোমার পাচ্ছি। তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা কিভাবে কাজে লাগে বুঝতে পারলি? হ্যাঁ। রাইট। সো দ্য বেসিক্স আর ডান, যেগুলো আমার লাগবে। নাও উই আর মুভিং টু জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, রাইট? হুম। সাধারণ জৈব রসায়ন, তাই তো দাঁড়ায় বাংলা করলে।
and the first part is electronic effect বা ইলেকট্রনীয় প্রভাব, তাই তো? দেখ, ইলেকট্রনিক এফেক্টটা কি? বেসিক্যালি ইলেকট্রনের স্থানান্তরের জন্য বা ইলেকট্রনের মুভমেন্টের জন্য যে প্রভাব পড়ে কোনো মলিকুলে, দ্যাট ইজ কল্ড ইলেকট্রনিক এফেক্ট, right? So an electronic effect is any effect in a molecule or during a reaction that arises from the movement of electron, ইলেকট্রনের স্থানান্তরের প্রভাব, তাই তো? এবার এই হ্যাঁ ইলেকট্রন গুলো কি হতে পারে? দিস ইলেকট্রনস, সোজা কথা হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব রিডিস্ট্রিবিউশন বা পুনর্বিন্যাস, ইলেকট্রনের ঘনত্ব বেশি চেঞ্জ হবে, মানে কি, ইলেকট্রন কিছু যদি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তবে গিয়ে ঘনত্ব চেঞ্জ হবে। তো ইলেকট্রনের হ্যাঁ মুভমেন্টের জন্য কি হচ্ছে? ইলেকট্রন ডেনসিটির পুনর্বিন্যাস হচ্ছে, রাইট? হুম আর সেইগুলোর জন্যই রিয়াকশনস হচ্ছে। তাহলে দেখা যাক। তো তার মানে এখানে কি বলছে, অর্গানিক কেমিস্ট্রিতে ইলেকট্রনস আর দ্য কারেন্সি অফ অল কেমিস্ট্রি। যে কোনো বন্ড কেন ফর্ম করে? যদি ইলেকট্রনস মুভ টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন যদি নিউক্লিয়াসের দিকে যায় বন্ড ফর্ম করে, আর যদি ইলেকট্রন নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভেঙে বেরিয়ে যায় তাহলে বন্ড ভাঙে, তাই তো? তাহলে হ্যাঁ বন্ড ভাঙা বা তৈরি হওয়ার পুরো ব্যাপারটাই ডিপেন্ড করছে ইলেকট্রন কোন দিকে মুভ করছে, তাই তো? হুম তাহলে হুম ইলেকট্রনের, তোকে তাহলে বুঝতে হবে, যদি রিয়াকশন বা রিয়াকশন মেকানিজম বুঝতে হয়, মেকানিজম মানে বিক্রিয়া কৌশল যদি বুঝতে হয়, তোকে বুঝতে হবে যে ইলেকট্রনস কোথায় আছে, কেন তারা মুভ করতে পারে, আর মুভ করলে কি হবে। এই জিনিসগুলো যদি বুঝতে পারিস, দেন ইউ নো যে একটা রিয়াকশনে কি প্রোডাক্ট হতে পারে, তবে গিয়ে তুই সেই কনসেপ্ট বুঝতে পারবি, রাইট? লেট আস হ্যাঁ স্টার্ট। তাহলে একটা অর্গানিক মলিকুলে কি কি ধরনের ইলেকট্রন থাকতে পারে? দ্য টাইপ অফ ইলেকট্রনস, একটা হতে পারে শেয়ার্ড ইলেকট্রনস, তাই তো? হ্যাঁ আর কি হতে পারে? আনশেয়ার্ড ইলেকট্রনস, তাই তো? শেয়ার্ড ইলেকট্রনস কারা? যারা দুটো অ্যাটমের মধ্যে শেয়ার হচ্ছে, টু বি মোর স্পেসিফিক বন্ড পেয়ার্স, তাই হ্যাঁ তো? বা বন্ধন জোড় বলে, তাই তো? হুম তাহলে বন্ড পেয়ার্স দু রকমের হয়, একটা সিগমা বন্ড পেয়ার, একটা পাই বন্ড পেয়ার। আর আনশেয়ার্ড ইলেকট্রন কি হতে পারে? আইদার লোন পেয়ার মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বা আনপেয়ার্ড ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন, তাই তো? দিস আর দ্য টাইপস অফ ইলেকট্রনস অ্যাভেলেবল ইন আ মলিকুল। হ্যাঁ তাহলে এবার দেখ, তাহলে রিয়াকশন কি? রিয়াকশন ইজ নাথিং বাট ইলেকট্রনের মুভমেন্ট, ঠিক আছে? হুম কি বলছে? হ্যাঁ এভরি অর্গানিক রিয়াকশন, নো ম্যাটার হাউ কমপ্লেক্স, যতই জটিল হোক না কেন, একটা ট্রুথের উপর দাঁড়িয়ে আছে, ইলেকট্রন সবসময় মুভ করছে রিজিয়ন অফ হাই ডেন্সিটি টু এ রিজিয়ন অফ লো ডেন্সিটি, তাই তো? যেদিকে ইলেকট্রন বেশি আছে সেদিক থেকে যেদিকে ইলেকট্রন কম সেই দিকে ইলেকট্রন মুভ করছে, রাইট? আর হ্যাঁ কোল্ড বন্ডস, এখানে দেখ, এই এই এটা দেখ, এটা একটা রিয়াকশন তো। হুম এখানে কি হয়েছে? এ বির সাথে সি রিয়াক্ট করছে, ফাইনালি এসি আর বি পাচ্ছে, মানে বি ইজ রিপ্লেসড বাই সি। দিস ইজ এ প্রতিস্থাপন টাইপের বিক্রিয়া, তাই তো? হ্যাঁ তো এখানে তুই কি দেখছিস? এই যে এখানে যে বন্ড পেয়ারটা আছে, সেই বন্ড পেয়ারটা এ কে ছেড়ে চলে যাচ্ছে, এ নিউক্লিয়াস থেকে ছেড়ে চলে যাচ্ছে বি এর সাথে, তাই তো? হ্যাঁ আর আর সি এখানে এর কি লোন দেখ, পেয়ারটা তো বন্ড করে নিচ্ছে। আর সি এর এইটা এ এর সাথে, তার মানে কি দাঁড়াচ্ছে, ওভারঅল রিয়াকশনে দেখ, একটা বন্ড ভাঙছে একটা বন্ড তৈরি হচ্ছে, আর এই বন্ড ব্রেকিং, বন্ড ফর্মেশন বোথ ইনভলভস মুভমেন্ট অফ ইলেকট্রন। হ্যাঁ তো বুঝতে পারছিস, এই সি এর ইলেকট্রন দুটো এখানে আছে, আর এই বন্ডের ইলেকট্রন দুটো বি এর কাছে চলে গেছে। সো ক্যান আই সে দ্যাট রিয়াকশন ইজ নাথিং বাট ইলেকট্রনিক মুভমেন্ট? হ্যাঁ কোশ্চেন হচ্ছে তাহলে ইলেকট্রন কেন মুভ করবে, রাইট? দ্য সিম্পল হুম অ্যান্সার ইজ যাতে সিস্টেম আরো বেশি স্থায়িত্ব পায় বা স্টেবিলাইজ হয়। কিভাবে পাবে? দেখ, এখানে একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ মানে যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রনের অভাব রয়েছে, আর এটা নেগেটিভ চার্জ মানে যেখানে এক্সেস ইলেকট্রন রয়েছে বা অতিরিক্ত ইলেকট্রন রয়েছে, রাইট? হুম এবার তুই বল, আধানযুক্ত সিস্টেম বেশি স্টেবল নাকি প্রশমিত সিস্টেম বেশি স্টেবল? চার্জ সিস্টেম আর নিউট্রাল সিস্টেম, হুইচ ইজ মোর স্টেবল?
যেটা প্রশমিত অবস্থায় থাকবে সেটা বেশি স্টেবল নিউট্রাল হবে। সিস্টেম ইজ মোর স্টেবল। তাহলে এই চার্জ দুটো নিশ্চয়ই নিউট্রাল হতে চাইবে। হ্যাঁ। হাউ ইজ দ্যাট পসিবল? যদি এক্সেস সাইড থেকে মানে নেগেটিভ চার্জের সাইড থেকে যে এক্সট্রা ইলেকট্রন সেগুলো যদি এদিকে চলে যায় তাহলে দুজনেই নিউট্রাল হতে পারে। হ্যাঁ। তাহলে হোয়াট ইজ, তাহলে একটা রিজন কি? ইলেকট্রন মুভমেন্টের একটা কারণ কি? চার্জ নিউট্রালাইজেশন বা চার্জ প্রশমিত হওয়া। তার জন্য ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। সেকেন্ড কেস দেখ, এখানে একটা অ্যাটমের উপর দুটো নেগেটিভ চার্জ আছে আর এখানে পাঁচটা অ্যাটম মিলিয়ে টোটাল দুটো নেগেটিভ চার্জ আছে। সো ক্যান ইউ টেল মি ইন হুইচ কেস দ্য সিস্টেম ইজ মোর স্টেবল? যেখানে এই দুটো নেগেটিভ চার্জ ছড়িয়ে রয়েছে নাকি যেখানে দুটো নেগেটিভ চার্জ একটা অ্যাটমের উপর কেন্দ্রীভূত হয়ে রয়েছে? একটার সাথে যেটা আছে এটা স্টেবল হবে বেশি। তাই কি? এখানে আমি কি বলতে পারি এই সিস্টেমটাতে যেখানে চার্জগুলো ছড়িয়ে রয়েছে অনেকটা জায়গা জুড়ে সেখানে আধান ঘনত্ব অনেক কম। হুম। তাহলে এই সিস্টেমটা ইজ ক্লোজ টু নিউট্রালিটি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কোনটা বেশি স্টেবল? রাইট সাইড। এটা। তার মানে হুম। চার্জ বা ইলেকট্রনস যত এক জায়গায় কেন্দ্রীভূত না থেকে যত বিকেন্দ্রীকরণ হবে, যত ছড়িয়ে যাবে ওভার ডিফারেন্ট অ্যাটমস, তত কি হবে? স্টেবল হবে। হুম। তাহলে এটাকে বলে চার্জ ডিলোকালাইজেশন। লোকালাইজড মানে এক জায়গায় থাকা, ডিলোকালাইজ মানে ছড়িয়ে যাওয়া। তাহলে এই চার্জ ডিলোকালাইজেশনের জন্য ইলেকট্রনের স্থানান্তর হতে পারে। ইয়েস অর নো? হ্যাঁ। হ্যাঁ। গুড। হলো। তাহলে ইলেকট্রন কেন মুভ করছে বুঝতে পারছিস? আইদার ফর চার্জ নিউট্রালাইজেশন অর ফর চার্জ ডিলোকালাইজেশন, রাইট? হ্যাঁ। নেক্সট কি? সাবস্ট্রেট অ্যান্ড রিএজেন্ট। বাংলাটা কি দাঁড়ায়? একটা বোধহয় বিকারক আর একটা বোধহয় সাবস্ট্রেট মানে জানি না, রিএজেন্ট মানে তো অনুঘটক। না, ওটা ক্যাটালিস্ট। ওই বিকারক। রিএজেন্ট হচ্ছে বিকারক। আর সাবস্ট্রেট মানে, যাই হোক, সাবস্ট্রেট রিএজেন্টই পর। বাংলা পেলে আমাকে বলে দিস, আমার সবসময় সবকিছু মনে পড়ছে না। তো ইন এনি অর্গানিক রিয়াকশন রিয়াক্ট্যান্টস গুলোকে তুই দুটো ভাগে ভাগ করতে পারিস, সাবস্ট্রেট অ্যান্ড রিএজেন্ট, রিএজেন্ট। রাইট? হুম। তো এই ভাগটা কিসের বেসিসে করা হয়? বেসড অন সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি। সাবস্ট্রেট কম সক্রিয় হয় বা লেস রিঅ্যাক্টিভ, রিএজেন্ট হয় বেশি সক্রিয় বা মোর রিঅ্যাক্টিভ, তাই তো? তাহলে ডিউরিং দ্য রিয়াকশন কে কাকে অ্যাটাক করবে? রিএজেন্ট সাবস্ট্রেটকে করবে না সাবস্ট্রেট রিএজেন্টকে করবে? রিএজেন্ট সাবস্ট্রেটকে করবে। রাইট, তো রিএজেন্ট সাবস্ট্রেটকে অ্যাটাক করবে, তাই তো? অ্যান্ড দেন হুম। কিছু বন্ড ভাঙবে, কিছু বন্ড ফর্ম করবে, আই উইল গেট দ্য প্রোডাক্টস, রাইট? তাহলে হ্যাঁ। সাবস্ট্রেট কি? সাবস্ট্রেট হচ্ছে হুইচ দ্য মলিকুলস আন্ডারগোয়িং ট্রান্সফরমেশন, যেগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, সাবস্টেন্সের মধ্যে। আর বন্ডস আর বিং ব্রোকেন অর রিফর্মড। সো বেসিক্যালি রিয়াকশন সাইট কোনটা? রিয়াকশন সাইট হচ্ছে সাবস্ট্রেট। হুম। রিয়াকশনটা, রিয়াকশনের জায়গা হচ্ছে সাবস্ট্রেট, কারণ রিএজেন্ট ওখানে অ্যাটাক করছে, যা হচ্ছে সাবস্ট্রেটের মধ্যে হচ্ছে, সাবস্ট্রেট ইজ আন্ডারগোয়িং ট্রান্সফরমেশন, ঠিক হ্যাঁ। আছে? কিন্তু রিয়াকশন ইনিশিয়েট করছে কি? রিএজেন্ট, হুম। ঠিক আছে? ইউজুয়ালি বড় মলিকুলস গুলো সাবস্ট্রেট হয়। দুটো একটা মানে যে রিয়াক্ট্যান্টস গুলো থাকে তার মধ্যে বড় মলিকুলস যেটা সেটা সাবস্ট্রেট হয়, যার মধ্যে ফাংশনাল গ্রুপও থাকে, ঠিক আছে? আর সাবস্ট্রেট ডিটারমাইন্স দ্য প্রোডাক্ট টাইপ। আর রিএজেন্ট কি? যেটা সাবস্ট্রেটকে অ্যাটাক করছে, হুইচ ইজ মোর রিঅ্যাক্টিভ, বেশি সক্রিয়, যে রিয়াকশনকে ইনিশিয়েট করছে। অ্যান্ড রিএজেন্টের কাজ হচ্ছে বিক্রিয়া কৌশল কি হবে সেটা ঠিক করা। ভালো করে বোঝ, সাবস্ট্রেটের থেকে সাবস্ট্রেট ডিসাইডস দ্য টাইপ অফ প্রোডাক্ট, রিএজেন্ট কি করে? মেকানিজম বা বিক্রিয়া কৌশলটা ডিপেন্ড করে রিএজেন্ট কি আছে তার উপর, ঠিক আছে? হ্যাঁ। অ্যান্ড ইউজুয়ালি হুম। রিএজেন্ট গুলো দু রকমের হয়, ইলেকট্রোফিলিক অ্যান্ড নিউক্লিওফিলিক। এবার তুই ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল কি জানিস? এটা একটু বলে দিলে ভালো হয়। তো নাম শুনে কি মনে হচ্ছে? ইলেকট্রোফাইল মানে যার ইলেকট্রনের প্রতি দুর্বলতা আছে বা ফিলিংস আছে, বা ইউ ক্যান সে ইলেকট্রন লাভার, রাইট? হুম। হুম। ইলেকট্রন লাভার ইউজুয়ালি কারা হবে? যাদের কাছে ইলেকট্রনের অভাব রয়েছে, ঠিক আছে? যার হুম। কাছে ইলেকট্রন নেই সেই তো ইলেকট্রনকে চাইবে, হ্যাঁ। রাইট? কিন্তু ইলেকট্রন লাভার হওয়ার একটা কন্ডিশন হচ্ছে
এক সেকেন্ড। ইলেকট্রন লাভার হওয়ার একটা কন্ডিশন হচ্ছে ইলেকট্রনকে থাকার জায়গা দিতে হবে, হ্যাঁ রাইট? বা ইলেকট্রনকে গ্রহণ করার জন্য জায়গা থাকতে হবে। সো এসেনশিয়াল কন্ডিশন অফ বিইং অ্যান ইলেকট্রোফাইল কি, যে অ্যাটলিস্ট এমটি অরবিটাল বা খালি অরবিটাল থাকতে হবে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবার জন্য। ওকে, হ্যাঁ বুঝতে পারলাম ইলেকট্রোফাইল। তো হুম ইলেকট্রোফাইল যে অ্যাটমটা খালি অরবিটাল ক্যারি করবে সে নিউট্রালও হতে পারে বা পজিটিভলি চার্জও হতে পারে, ধনাত্মক আধানযুক্ত হতে পারে। যেমন H+, H+ এর কাছে একটা খালি 1s অরবিটাল আছে, হ্যাঁ so it can act as electrophile। R+, কার্বোক্যাটায়ন, ঠিক আছে, এদের কাছেও খালি অরবিটাল থাকে। আবার দেখ, বোরন, Bf3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা ট্রাইভ্যালেন্ট হয়, কিন্তু এদের কাছে অষ্টক অপূর্ণ অবস্থায় থাকে এবং এদের কাছে খালি অরবিটালও থাকে। সো দে আর নিউট্রাল, বাট এদের কাছে যেহেতু খালি অরবিটাল রয়েছে, দে ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল। এগুলো নিউট্রাল ইলেকট্রোফাইল, এগুলো চার্জড ইলেকট্রোফাইল। এগুলো পজিটিভ চার্জওয়ালা ইলেকট্রোফাইল, দে আর নিউট্রাল ইলেকট্রোফাইল বা প্রশম ইলেকট্রোফাইল। ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার ক্লিয়ার। এখানে NO2+, NO+, এগুলো সমস্ত ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারে। এবার দেখ এখানে HCl, এটা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্সের জন্য কি হচ্ছে, এই এইচটা পার্শিয়াল পজিটিভ চার্জ দিচ্ছে, পার্শিয়াল, ঠিক আছে, আংশিক। তো হ্যাঁ এটাকে আমি বলতে পারি দিস ইজ ইলেকট্রোফিলিক সেন্টার, এর ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, তাই তো? কারণ যেহেতু এর মধ্যে কিছুটা হলেও আংশিক পজিটিভ চার্জ রয়েছে, তাহলে পজিটিভ চার্জ মানেও ইলেকট্রনকে কল করবে, রাইট? হুম তো দিস ক্যান বি এ ইলেকট্রোফিলিক সেন্টার। এখানে নিউক্লিওফাইল, সরি, মানে ইলেকট্রনকে ডাকতে পারে, বাট এর কাছে এখনো খালি অরবিটাল নেই। অনেক জায়গায় আহ, মানে পাই স্টার বা অ্যান্টিবন্ডিং অরবিটালকে দেখানো হয়, আমরা অত ডিটেল মানে কমপ্লেক্সিটিতে যাবো না। আপাতত এটুকুনি ক্লিয়ার, ইলেকট্রোফাইল কাকে বলে বুঝতে পেরেছিস? যারা হ্যাঁ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যাদের কাছে ইলেকট্রনের অভাব আছে, বা আমি কি বলতে পারি, সোজা কথায় হচ্ছে যাদের কাছে ইলেকট্রনকে নেওয়ার জন্য খালি অরবিটাল আছে বা কক্ষক আছে, দে আর হ্যাঁ ইলেকট্রোফাইলস। নাও হোয়াট অ্যাবাউট নিউক্লিওফাইলস? সো নিউক্লিওফাইলস থেকে তুই কি বুঝতে পারছিস? নিউক্লিয়াস লাভার। নিউক্লিয়াস মানে এখানে টেকনিক্যালি পজিটিভ চার্জকে যারা ভালোবাসে, ঠিক আছে? তো কারা পজিটিভ চার্জকে ভালোবাসবে? যাদের কাছে এক্সেস ইলেকট্রনস রয়েছে, তাই তো? যাদের হ্যাঁ কাছে অতিরিক্ত ইলেকট্রন রয়েছে তারা পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হবে। তাই নিউক্লিওফাইল কারা? যারা ইলেকট্রন রিচ, যারা ইলেকট্রন দিতে পারে, তাই তো? হ্যাঁ এক্সেস ইলেকট্রন থাকতে পারে বা যাদের কাছে অব্যবহৃত ইলেকট্রন রয়েছে তা সেগুলো দিতে পারে, তাই তো? হুম ইউজুয়ালি কমন টাইপ কি এসেনশিয়াল কন্ডিশন, যাদের কাছে লোন পেয়ার রয়েছে বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পড়ে রয়েছে, দে ক্যান ডোনেট টু সামওয়ান হু নিডস ইলেকট্রন, হ্যাঁ তাই তো? তো হ্যাঁ নিউক্লিওফাইল ইউজুয়ালি কারা হয়? যাদের কাছে মানে দ্য স্পিসিস হ্যাভিং নন মেটাল ক্যান অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল। নন মেটাল মানে অধাতব মৌলগুলো। কেন হুম বললাম? কারণ অধাতব মৌল কারা হয়? গ্রুপ 15, 16, 17 এলিমেন্টস, রাইট? আর হ্যাঁ এদের কাছে লোন পেয়ার থাকে, যেমন গ্রুপ 15-এ লেটস সে নাইট্রোজেন। নাইট্রোজেন ট্রাইভ্যালেন্ট হয়, তিনটে বন্ড ফর্ম করে, একটা লোন পেয়ার থাকে। অক্সিজেন ডাইভ্যালেন্ট হয়, দুটো বন্ড ফর্ম করে, দুটো লোন পেয়ার থাকে। হ্যালোজেন গুলো একটা বন্ড ফর্ম করে, তিনটে লোন পেয়ার থাকে। তো এনি স্পিসিস যাদের কাছে এই অধাতব মৌলগুলো আছে, দে ক্যান অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল বিকজ এদের কাছে লোন পেয়ার আছে। হ্যাঁ ক্লিয়ার? হুম তাহলে নাইট্রোজেনের গুলো দেখ, অ্যামোনিয়া, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টার্সিয়ারি অ্যামিন, এগুলোতে নাইট্রোজেনের কাছে একটা করে লোন পেয়ার আছে, তো এখানে অ্যাক্ট অ্যাজ নিউক্লিওফাইল। এখানে হুম ওয়াটার, অ্যালকোহল, H2S, এখানে অক্সিজেন বা সালফারের কাছে দুটো করে লোন পেয়ার আছে, দে ক্যান অ্যাক্ট অ্যাজ নিউক্লিওফাইল। এবার দেখ, আমি একটু আগে বললাম যে ইলেকট্রোফাইলের কাছে, যাদের কাছে খালি অরবিটাল আছে, তো ইলেকট্রোফাইল লেটস সে E+, ঠিক আছে, অথবা নর্মাল নিউট্রাল অ্যাটম হতে পারে, বাট খালি অরবিটাল রয়েছে। সিমিলারলি নিউক্লিওফাইল, যাদের কাছে লোন পেয়ার রয়েছে, তারা নিউট্রাল হতে পারে
অথবা নেগেটিভলি চার্জড হতে পারে। ঠিক আছে, নিউক্লিওফাইলকে তুই এরকম ভাবে দেখাতে পারিস, অথবা নেগেটিভলি চার্জ দিয়েও দেখাতে পারিস, বাট লোন পেয়ার আছে, রাইট? হ্যাঁ। তাই তো? তাহলে NH2 মাইনাস, যখনই নাইট্রোজেনের মাইনাস কখন আসবে, যখন তুই একটা বন্ড ভেঙে বন্ডের দুটো ইলেকট্রন নাইট্রোজেন নিয়ে নেবে, তার মানে এখানে এক্সট্রা লোন পেয়ার থাকবে। OH মাইনাস, ডাইভ্যালেন্ট অক্সিজেনে দুটো লোন পেয়ার আছে, OH মাইনাসে তিনটে লোন পেয়ার থাকবে, নেগেটিভ চার্জ আসলো মানে একটা লোন পেয়ার বেড়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ। বুঝতে পেরেছিস নিশ্চয়ই নিউক্লিওফাইল কারা হবে? যে কোনো স্পিসিস যাদের মধ্যে অধাতব মৌল আছে, লোন পেয়ার থাকলে সেখানে একটা নিউক্লিওফাইল। ঠিক আছে, অলসো দিস ইজ স্টার মার্ক করে রেখেছি যে পাই বন্ড ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল। ভালো করে দেখ, একটা মলিকুলে সিগমা আর পাই বন্ড থাকলে পাই বন্ড বেশি রিঅ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়। কেন? বিকজ পাই বন্ড ইজ উইকার বন্ড অ্যান্ড পাই ইলেকট্রনস আর রিলেটিভলি লুজ ইলেকট্রনস, তাই তো? হ্যাঁ। তাহলে পাই বন্ড ইজিলি ভাঙতে পারে, ভেঙে যার ইলেকট্রন দরকার তাকে দিয়ে দিতে পারে। হুম। ইজ ইট ক্লিয়ার আর নট? Yes. আচ্ছা, এবারে দেখ, তাহলে যখন রিয়াকশন হবে তখন বেসিক্যালি কি হচ্ছে, ইলেকট্রোফাইল ইজ লুকিং ফর নিউক্লিওফাইল অ্যান্ড নিউক্লিওফাইলও কাকে খুঁজে বেড়াচ্ছে, ইলেকট্রোফাইল। আর যখন দুজনে দুজনকে খুঁজে পাবে কি হবে, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলের খালি অরবিটালে লোন পেয়ারটা ডোনেট করে দেবে। হ্যাঁ। ঠিক আছে, দিস ইজ লাইক বুঝেছি। এ কোঅর্ডিনেট বন্ড ফরমেশন। কোঅর্ডিনেট মানে কি? কি বল, অসমযোজী নাকি? না তো। কোঅর্ডিনেট কি কি আছে? সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন, আর একটা বন্ড কি আছে? অসহযোগী বন্ধন। তো সেটাই তো বললাম, তাহলে এখানে কোঅর্ডিনেট বন্ড ফর্ম হচ্ছে যখন একটা হচ্ছে লোন পেয়ার ডোনেট করছে আর একজন লোন পেয়ার অ্যাকসেপ্ট করছে। হুম হুম নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে খুঁজে পেলে কি করবে, ওর খালি অরবিটালে লোন পেয়ারটা দিয়ে দেবে। ঠিক হ্যাঁ। আছে, হুম। জাস্ট লাইক অসমযোজী বন্ধন যেভাবে তৈরি হয় সেরকম ভাবে বন্ড ফর্ম হচ্ছে। যে লোন পেয়ার দেবে তার উপর একটা প্লাস অ্যাড করো, যে লোন পেয়ার নেবে তার উপর একটা মাইনাস অ্যাড করো। তাহলে এ লোন পেয়ার দিচ্ছে মানে এর মাথায় একটা প্লাস অ্যাড করো, আগের থেকে মাইনাস ছিল, প্লাস অ্যাড করলে নিউট্রাল হয়ে গেল। আর এ হুম। নিচ্ছে মানে মাইনাস অ্যাড করো, আগের থেকে প্লাস ছিল, মাইনাস অ্যাড করলে এটা কি হয়ে যাবে, মাইনাস। নিউট্রাল হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার। চল, তাহলে এখানে কি হচ্ছে, নিউক্লিওফাইল অ্যাটাকস ইলেকট্রোফাইল, সেটা ভ্যাকেন্ট খালি অরবিটাল থাকলেও অ্যাটাক করতে পারে, রাইট? তাহলে নতুন বন্ড ফর্ম হবে এদের মধ্যে। আর যদি ধর ইলেকট্রোফাইল, এই কম্পাউন্ডটা দেখ, এখানে কার্বনটা ব্রোমিনের সাথে অ্যাটাচ রয়েছে, ব্রোমিন বেশি তড়িৎ ঋণাত্মক যার জন্য কার্বনে আংশিক পজিটিভ চার্জ আসছে, তাই তো? মানে এর হ্যাঁ। ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি আছে, মানে এই ইলেকট্রনের প্রতি কি বলবো, ইলেকট্রোফিলিক সেন্টার, হুম। তাই তো? তো তার হ্যাঁ। জন্য কি আছে, নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে পারে, কিন্তু কার্বনের যেহেতু অলরেডি চারটে বন্ড আছে, তো নিউক্লিওফাইল যদি এখানে অ্যাটাক করে তাহলে সাথে সাথে আরেকটা বন্ড দিয়ে ভাঙবে। দিতে হবে। ইজ ইট হ্যাঁ। ক্লিয়ার? হুম। আর এখানে দেখ, এখানে ডাবল বন্ড আছে, পাই বন্ড ক্যান অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল। তাহলে পাই বন্ড পেয়ারটা কি করতে পারে, এইচ প্লাস এর খালি অরবিটাল বা কোনো ইলেকট্রোফাইলের খালি অরবিটালে পাই বন্ড ভেঙে এটা ডোনেট করতে পারে, হুম। তাই তো? তাহলে রিয়াকশনে কিভাবে জিনিসগুলো ইনিশিয়েট হয় সেটা কি বুঝতে পারছিস? মানে এটুকুনি ক্লাস করে কনসেপ্টে কিছু ক্ল্যারিটি এলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো নেক্সট উই আর গোয়িং টু সি টাইপস অফ ইলেকট্রনিক এফেক্ট, কত রকমের ইলেকট্রনিক এফেক্ট হতে পারে। ঠিক আছে, উই হ্যাভ ইন্ডাকটিভ এফেক্ট, we have resonance or mesomeric effect. So rather I will say resonance plus mesomeric effect. ঠিক আছে, ইন্ডাকটিভ হুম। এফেক্টের মধ্যে কি হয়, ইন্ডাকটিভ এফেক্টে কোন ইলেকট্রন গুলো ইনভলভ থাকে, সিগমা বন্ড পেয়ার। রেজোনেন্স বা মেসোমারিক এফেক্টে কোন ইলেকট্রনস ইনভলভ থাকে, পাই ইলেকট্রনস অ্যান্ড লোন পেয়ার্স। দের ইজ হুম। ইলেকট্রোমারিক এফেক্ট, সেখানেও পাই ইলেকট্রনস ইনভলভ থাকে। আর হাইপার কনজুগেশন, সেখানে সিগমা পাই বন্ড অ্যান্ড সিগমা পাই দুটোই ইনভলভ থাকে। তাহলে হ্যাঁ। কোন ধরনের এফেক্টে কি ধরনের ইলেকট্রন ইনভলভ থাকে আমি বলে দিলাম। এর মধ্যে ইলেকট্রোমারিক এফেক্ট ছাড়া বাকি সবকটা হচ্ছে পার্মানেন্ট এফেক্ট। ঠিক আছে, মানে ইন্ডাকটিভ এফেক্ট থাকবেই, যদি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স থাকে তাহলে এটা পার্মানেন্ট এফেক্ট, এটা থাকবেই।
রেজোনেন্স বা মেসোমারিক এফেক্ট কোথায় দেখা যায়? কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড সিস্টেম হলে থাকবেই। কনজুগেটেড সিস্টেম কি আমরা পরে ডিসকাস করব। ইলেকট্রোমারিক এফেক্ট হচ্ছে একমাত্র টেম্পোরারি, ঠিক আছে, শুধুমাত্র রিয়াকশনের সময় এই এফেক্টটা কাজ করে। আর হাইপার কনজুগেশন পার্মানেন্ট। ঠিক আছে, সো উইল ডিসকাস অল দিস এফেক্টস, বাট উইল স্টার্ট উইথ ইন্ডাকটিভ এফেক্ট বা আই এফেক্ট। ওকে, হুম। তো ভালো করে জিনিসটা দেখ, এখানে একটা কার্বন চেন দেখতে পাচ্ছিস। হ্যাঁ। তো কার্বন চেনের সাথে, সো দিস ইজ এ কার্বন চেন। তো নর্মালি কার্বন চেন মানে হাইড্রোজেন বা কার্বন, কার্বন চেন মানে হাইড্রোকার্বন। তো নর্মালি কার্বন চেনে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে না, বা যেটুকুনি থাকে খুব সামান্য। তো তার জন্য কি হয়, এরা নন পোলার, মানে এখানে কোনো রকম সক্রিয়তা থাকে না কার্বন চেনে। ঠিক আছে, হুম। এবার যদি আমি এই কার্বন চেনের সাথে একটা অন্য কোনো মৌল বা গ্রুপ অ্যাটাচ করি, তাহলে এই গ্রুপটা এখানে অ্যাটাচ করলে কি এফেক্ট করতে পারে সেটা স্টাডি করবো। ঠিক আছে, দুটো ঘটনা ঘটতে পারে ডিপেন্ডিং অন দ্য কেস। কেস ওয়ান কি, যদি এই গ্রুপ বা মৌলটার তড়িৎ ঋণাত্মকতা, ইএন মানে ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা, যদি এর তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি হয়, তাহলে কি হবে? ভালো করে বোঝার চেষ্টা কর। যদি বেশি হয়, হোয়াট উইল হ্যাপেন? তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এই গ্রুপটা এই বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, হ্যাঁ। তাই তো? There will be displacement of these electrons towards this group, তাই তো? হ্যাঁ। ডিসপ্লেসমেন্টের বাংলা কি রে? সরণ? জায়গা পরিবর্তন করা যায়। যাই হোক, স্থানান্তর। স্থানান্তর তো অনেক রকম হতে পারে, ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় কমপ্লিটলি ট্রান্সফার হয়ে গেলেও স্থানান্তর বলে। এখানে ডিসপ্লেসমেন্ট টার্মটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, মানে এই বন্ডের ইলেকট্রনটা কার্বন এই বন্ড ভেঙে জিতে চলে যাবে না, কিছুটা জি এর দিকে সরে আসবে। ঠিক আছে, হ্যাঁ। জি এর দিকে যদি কিছুটা সরে আসে, তো ক্যান আই সে কি জি এ ইলেকট্রন ডেন্সিটি কিছুটা বাড়বে অ্যান্ড ইট উইল ডেভেলপ ডেল্টা মাইনাস, আংশিক ঋণাত্মক আধান হবে। আর এই কার্বনটাতে কি হবে, কিছুটা ইলেকট্রনের অভাব তৈরি হবে, ডেল্টা প্লাস লিখবো। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের জন্য এই বন্ডটাতে একটা পোলারিটি বা ধ্রুবীয়তা তৈরি হবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এই কার্বনটা দেখ, এই জি এর জন্য কি হয়েছে, এই কার্বনটাতে আংশিক পজিটিভ চার্জ তৈরি হয়েছে, তার মানে এর ইলেকট্রন দরকার, এই কার্বনটার ইলেকট্রন দরকার, হ্যাঁ। ওকে নিউট্রাল হতে হবে তো। হুম। তাহলে ও কি করবে, পাশের বন্ড থেকে আবার কিছুটা ইলেকট্রন নিজের দিকে টানবে, তাই তো? তাহলে তার জন্য কি হবে, এই কার্বনে অল্প কিছু আবার আংশিক চার্জ তৈরি হবে, সেটা এটার থেকে কম হবে কিন্তু কিছু তো হবে। ইয়েস অর নো? হ্যাঁ। সো দিস উইল কন্টিনিউ, এই কার্বনটাও আবার পাশের বন্ড থেকে কিছুটা নিজের দিকে ইলেকট্রনকে সরাবে, তার জন্য কি হবে, পাশের কার্বনে আবার অল্প আংশিক পজিটিভ চার্জ তৈরি হবে, কিন্তু জি থেকে যত দূরে যাচ্ছি তত কার্বনস গুলোতে যে আংশিক ধনাত্মক আধান তৈরি হচ্ছে পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার অর হ্যাঁ। নট? ক্লিয়ার। এরকম ভাবে কমছে, তার মানে কি জি, তার মানে কি আমি বলতে পারি জি এর এফেক্টটা যত দূরে যাচ্ছে তত কমে যাচ্ছে। হুম। ঠিক আছে, তো কমতে কমতে কি হবে, আফটার 4 বন্ডস এর কোনো এফেক্ট থাকবে না, মানে এই কার্বনটাতে জি এর আর কোনো প্রভাব থাকছে না, মানে এখানে আর কোনো ধনাত্মক আধান তৈরি হচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। কেস টু কি, যদি কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ হয় জি এর থেকে, তাহলে কি হবে, তাহলে কার্বন বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, কিছুটা আংশিক ঋণাত্মক আধান তৈরি হবে কার্বনে, দিস বন্ড উইল বিকাম পোলার, ধ্রুবীয় হয়ে যাবে, কিন্তু কার্বনে ডেল্টা মাইনাস আসবে, মানে কার্বনে কিছুটা এক্সেস ইলেকট্রন ছিল অতিরিক্ত। হ্যাঁ। তাহলে কার্বন কি করবে, নিউট্রাল হওয়ার জন্য কিছুটা ইলেকট্রনকে পাশের কার্বনে ঠেলে দেবে, তাই তো? ও নিজের থেকে কমাচ্ছে, পাশের কার্বনে ঠেলছে, তাই তো? হুম। তাহলে এই কার্বনে কিছুটা আবার ডেল্টা মাইনাস, ডেল্টা অফ ডেল্টা মাইনাস, কিছুটা ঋণাত্মক আধান তৈরি হবে, বাট এটার থেকে কম হবে, অ্যান্ড দিস উইল কন্টিনিউ আফটার 3 বন্ডস, জি এর কোনো এফেক্ট থাকবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ। গুড। তাহলে এবার এই ঘটনাটাকে আমরা যদি পয়েন্টসে ভেঙে দিই বোঝার জন্য,
তাহলে কি হচ্ছে তুই ভালো করে দেখ অরিজিন কোথায়, এই ঘটনাটা স্টার্টিং পয়েন্ট কোথায়। এটার অরিজিন হচ্ছে সি জি বন্ড, এই বন্ড থেকে স্টার্ট হয়েছে ইলেকট্রনের মুভমেন্ট, তাই তো? কেন এই বন্ড হ্যাঁ। থেকে স্টার্ট হয়েছে? বিকজ অফ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, হুম। দ্যাট ইজ দ্য উৎস। হ্যাঁ। যার কি দেখতে পাচ্ছিস, ফার্স্ট অফ অল ইফ আই ডিসকাস দ্য পয়েন্টস, ইট ইজ এ পার্মানেন্ট এফেক্ট, রাইট? হ্যাঁ। প্রেজেন্ট ইভেন উইদাউট রিএজেন্ট থাকুক বা না থাকুক, কোনো মলিকুলের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকলে এই এফেক্টটা থাকবে, মানে বিক্রিয়া হোক বা না হোক তার উপর ডিপেন্ড করছে না, হ্যাঁ। ঠিক আছে? ইট হুম। ক্রিয়েটস এ চেন অফ পার্শিয়াল চার্জেস, মানে আংশিক আধান তৈরি হচ্ছে অনেকগুলো কার্বনের উপর থ্রু দ্য চেন, মানে এটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট, হুম। তাই তো? কি বলছে, দ্য এফেক্ট ডিক্রিজেস শার্পলি উইথ ইচ সাকসেসিভ বন্ড, জি থেকে যত দূরে যাবি তত কি হবে, এফেক্ট কমতে থাকবে। হ্যাঁ। 3-4টে বন্ডের পরে আর কোনো এফেক্ট থাকবে না, রাইট? তাহলে আমি এখানে কি বলতে পারি, দ্যাট আমরা আই এফেক্ট করছি, হয়তো সো আই নিউট্রাল হয়ে যাবে। এফেক্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স ফ্রম জি, জি থেকে ডিস্টেন্স যত বাড়বে আই এফেক্ট তত কমতে থাকবে, ওকে? হ্যাঁ। দ্য মেন হ্যাঁ। পয়েন্ট হচ্ছে ইট অপারেটস থ্রু সিগমা বন্ডস অনলি, শুধুমাত্র সিগমা ইলেকট্রনই ইন্ডাকটিভ এফেক্টে পার্টিসিপেট করে, কারণ তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্সটা সিগমা বন্ডেই ফিল হয়। ইজ ইট ক্লিয়ার? হুম। এন্ড অলসো ইলেকট্রনস কোন দিকে মুভ করছে, দ্য ইলেকট্রনস রাইট টু লেফট তো। রাইট টু লেফট বলে ব্যাপার না, আর মুভিং টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ সাইড, যেদিকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল আছে সেদিকে মুভ করবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, নর্মালি কি ধরা হয় যে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইন্ডাকটিভ এফেক্ট জিরো ধরা হয়, তার মানে যারা হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ তাদের মাইনাস আই এফেক্ট ধরা হয়, তারা ইলেকট্রন, আচ্ছা মাইনাস প্লাসের গল্পটা কি ভালো করে বোঝ। তুই যদি এখানে দেখিস এইখানে জিটা কি করছে, কার্বন চেন থেকে ইলেকট্রন টানছে নাকি ইলেকট্রন ঠেলছে? এই ইলেকট্রন জিটা দিচ্ছে। কি করছে, ইলেকট্রন টানছে না কার্বন চেন থেকে ইলেকট্রন ঠেলছে, কার্বন চেনে ইলেকট্রন ঠেলছে? দিচ্ছে তো। শুনতে পাচ্ছি না, মানে একটু জোরে বল। কার্বন চেন থেকে তো ইলেকট্রন নিচ্ছে। নিচ্ছে, নেওয়া মানে উইথড্র করা, তুই এটিএম থেকে ক্যাশ উইথড্র করিস তো, হুম। তার মানে তুই নিচ্ছিস নিজের দিকে। তাহলে যখন কেউ নিজের দিকে ইলেকট্রন টানে, দ্যাট ইজ কল্ড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ক্যাশ উইথড্র করি এটিএম থেকে, এখানে ইলেকট্রন উইথড্র করছে নিজের দিকে, ঠিক আছে? হুম। দিস উইল বি কল্ড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন গ্রহিতা, রাইট? হ্যাঁ। আর এইটাতে কি হচ্ছে, জি কি করছে, ইলেকট্রন রিলিজ রিলিজ। করছে না উইথড্র করছে? রিলিজ করছে। রিলিজ করছে, তাহলে এটাকে বলবো ইলেকট্রন রিলিজিং গ্রুপ বা ইলেকট্রন দাতা, ঠিক আছে? এগুলো খুব, হ্যাঁ। মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, দিজ আর কমন টার্মস, ঠিক আছে? হুম। তো এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ গুলোকে বলা হয় এরা মাইনাস এফেক্ট শো করছে। মাইনাস এফেক্ট কেন বললাম, কারণ ওরা অন্যের কাছ থেকে ইলেকট্রন কমিয়ে দিচ্ছে, কমানো মানে মাইনাস, হ্যাঁ। তাই তো? তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোন এফেক্ট শো করছে, মাইনাস এফেক্ট। আর ইলেকট্রন রিলিজিং গ্রুপ কি করছে, অন্যের কাছে ইলেকট্রন বাড়িয়ে দিচ্ছে, হুম। তাহলে ইলেকট্রন রিলিজিং বলবো, কি বলবো, এরা প্লাস এফেক্ট শো করছে। ইজ ইট ক্লিয়ার অর হ্যাঁ। নট? এবার ক্লিয়ার। কিভাবে ইলেকট্রন উইথড্র করছে বা কিভাবে ইলেকট্রন রিলিজ করছে তার উপর ডিপেন্ড করে নাম দেওয়া হয়। যেমন এখানে ইলেকট্রন যে নিচ্ছে বা ইলেকট্রন দিচ্ছে সেটা কিভাবে দিচ্ছে, বাই ইন্ডাকটিভ এফেক্ট, তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি যেটা মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে, অ্যান্ড দিস ইজ শোয়িং প্লাস আই। হ্যাঁ। প্লাস এফেক্ট তো এমনি বলতে পারি ইন জেনারেল টার্মস,
কিন্তু কিভাবে ইলেকট্রন কমাচ্ছে বা বাড়াচ্ছে তার উপর ডিপেন্ড করি, আমরা নেমিং করি। যেমন এখানে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ইলেকট্রন যেহেতু বাড়াচ্ছে বা কমাচ্ছে, আমরা এটাকে মাইনাস আই এফেক্ট আর প্লাস আই এফেক্ট বলবো। ইজ ইট ক্লিয়ার? হুম। চলো দেখা যাক কারা প্লাস আই এফেক্ট দেখায়। ধর এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের 2.1 পাউলিং স্কেলে। ঠিক আছে, তো টেকনিক্যালি যদি দেখিস তাহলে কার্বন ইজ স্লাইটলি মোর ইলেকট্রোনেগেটিভ, তাই তো? তাহলে কার্বন অল্প হলেও ইলেকট্রন টানবে হুম। এবং কার্বন ডেল্টা মাইনাস হবে। হ্যাঁ, আর Yes or no? এটা প্লাস। হুম। কিন্তু এই হাইড্রোজেন আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা এতটা কম যে এই ডেল্টা মাইনাসটাকে নেগলিজিবল ধরা হয়, মানে অ্যাজ ইফ এটা অলমোস্ট জিরো, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু জিরো ধরা হয়, তাই তো? হ্যাঁ। তো আমরা কি বলবো, তার মানে হাইড্রোজেনের জন্য কোনো পার্শিয়াল চার্জ ডেভেলপ হচ্ছে না, মানে হাইড্রোজেনের কোনো ইন্ডাকটিভ এফেক্ট নেই। বুঝতে পারলাম? হ্যাঁ। রাইট। তো এবার ধর এই কার্বনটাতে তিনটে হাইড্রোজেন অ্যাটাচ রয়েছে, দেয়ার আর থ্রি হাইড্রোজেনস অ্যাটাচ টু ইট। ওকে, হ্যাঁ, তাহলে কার্বনটা তো ডেল্টা মাইনাস আর প্রত্যেকটা থেকে খুব অল্প অল্প করেও ডেল্টা মাইনাস নেবে। হ্যাঁ। তো তাই তো, কার্বন তিনটে বন্ড থেকে অল্প অল্প করে নেগলিজিবল অ্যামাউন্ট অফ ডেল্টা মাইনাস কালেক্ট করছে, তাই তো? কিন্তু সবকটা অ্যাকিউমুলেট করার পর, সব জায়গা থেকে সংগ্রহ করার পর, এই ডেল্টা মাইনাসটা এবার সিগনিফিকেন্ট। হ্যাঁ। So this is significant, তাৎপর্যপূর্ণ। অন অ্যাকিউমুলেশন, অ্যাকিউমুলেট করা মানে সব জায়গা থেকে কালেক্ট করার পর যেটা হচ্ছে, তাই তো? সো দিস টাইম হ্যাঁ। কার্বন হ্যাজ এক্সেস ইলেকট্রনস, রাইট? ইয়েস অর নো? Yes. শুনতে পাচ্ছি না, জোরে বল। হ্যাঁ স্যার। তাহলে এই কার্বনটা এবার কি করবে? দিস কার্বন, ও অন্য কাউকে ইলেকট্রন ঠেলবে না অন্য কাউ থেকে ইলেকট্রন নেবে? ওকে নিউট্রাল হতে গেলে কি করতে হবে? নেওয়াটাই স্বাভাবিক। কি হবে? নিতে চাইবে, কারণ নিতে একটা চাইবে, বন্ড ফাঁকা ডেল্টা আছে। মাইনাস তো, ও তো অলরেডি এক্সেস ইলেকট্রনস আছে ওর কাছে। ও তো এক্সেস কারণ ইলেকট্রনস কার্বনের কাছে রয়েছে, তো এক্সেস ইলেকট্রনস থেকে নিউট্রাল হতে গেলে তো ইলেকট্রন এক্সেস দিয়ে দিতে হবে। পজিটিভ হওয়ার জন্য দিয়ে দিতে হবে, তাহলে এটা পজিটিভ হওয়ার জন্য না, নিউট্রাল হওয়ার জন্য। ডেল্টা মাইনাস, ওর কাছে এক্সেস নেগেটিভ চার্জ আসছে, তাই না? পার্শিয়াল নেগেটিভ চার্জ আসছে, মানে ওর কাছে এক্সেস ইলেকট্রনস রয়েছে, বাট ডেনসিটি ইলেকট্রনের বেশি রয়েছে। তাহলে ওকে কি করতে হবে? নিউট্রাল হওয়ার জন্য ওই এক্সেস ডেনসিটিটাকে দিয়ে দিতে হবে দিয়ে দিতে কাউকে। হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ও কি করবে? ইলেকট্রন রিলিজ করবে না উইথড্র করবে? ইট উইল রিলিজ দ্য ইলেকট্রনস, তাই তো? করবে, হ্যাঁ। তার মানে এই কার্বনটা কোন এফেক্ট শো করছে, প্লাস আই না মাইনাস আই? প্লাস আই। It will show plus I, তাই তো? So methyl is an alkyl group, not only methyl, যে কোনো alkyl group will show plus I effect. Is it clear? হ্যাঁ স্যার। And there is a logic, আমি যেটা বললাম, হাইড্রোজেনের কোনো ইন্ডাকটিভ এফেক্ট নেই, but any alkyl group will show plus I. I hope it is clear. হুম। আচ্ছা, এখানে কিছু অ্যালকাইল গ্রুপ আছে। অ্যালকাইল গ্রুপ জানিস একটা কি দেখা হয়, যে পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, সেই কার্বনটার সাথে বন্ডটা খালি রাখা হয়, কারণ পয়েন্ট অফ, এই কার্বনটা পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট বা সংযোগ বিন্দু অন্য কারুর সাথে, সেই অন্য কেউটা এখানে খালি রেখে দেওয়া হয়, মানে রেস্ট অফ হ্যাঁ দ্য স্যার। মলিকুল। তাহলে এখানে হুম। বল, কিছু অ্যালকাইল গ্রুপ দেওয়া আছে। অ্যালকাইল গ্রুপ মানে উই অলরেডি নো যে প্লাস আই আছে। এবার এই উপর থেকে নিচে প্লাস আই বাড়বে না কমবে, দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড। সবসময় মনে রাখবি, যে কোনো ইলেকট্রনীয় প্রভাব বা ইলেকট্রনিক এফেক্ট বাড়বে কমবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে স্ট্রাকচারের উপর। স্ট্রাকচার যেভাবে চেঞ্জ হবে অ্যাকর্ডিংলি ইলেকট্রনিক এফেক্ট বাড়বে বা কমবে। তো এখানে স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়েছে, ক্যান ইউ টেল মি? এখানে দেখ, উপর যদি থেকে তুই নিচে স্ট্রাকচার বাড়ছে। দেখিস, একটা হাইড্রোজেনের জায়গায় একটা মিথাইল এসছে, দ্যাট ইজ আ হ্যাঁ। স্ট্রাকচারাল ডিফারেন্স। হুম। ইয়েস অর নো? ইয়েস। তো হাইড্রোজেনের কি কোনো ইন্ডাকটিভ এফেক্ট আছে? হাইড্রোজেনের ইন্ডাকটিভ এফেক্ট আছে না নেই? একটু আগে তো বললি। আছে তো। হাইড্রোজেনের কোথায় ইন্ডাকটিভ এফেক্ট আছে? হাইড্রোজেন হ্যাজ নো ইন্ডাকটিভ এফেক্ট।
তাই তো বললি যে হাইড্রোজেনের জন্য যে পোলারিটিটা জেনারেট হয় সেটাকে আমরা ইগনোর করি, জিরো ধরে নিই। হ্যাঁ তো হাইড্রোজেনের কোনো ইন্ডাকটিভ এফেক্ট নেই। এবার হাইড্রোজেনকে আমরা একটা মিথাইল মানে একটা অ্যালকাইল দিয়ে রিপ্লেস করেছি, তো অ্যালকাইলের কি এফেক্ট থাকে? প্লাস আই না মাইনাস আই? প্লাস হয়। প্লাস আই। তাহলে ও এখানে ইলেকট্রন পাম্প করবে এই কার্বনটা, তাই হুম তো? তাহলে এটা হুম জিরো, তাহলে হাইড্রোজেনের জায়গায় একটা ইলেকট্রন দাতা গ্রুপ এলো, তাহলে এই কার্বনটাতে ইলেকট্রনস বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে এর কাছে ইলেকট্রন বাড়লে আরো ইলেকট্রন পাম্প করতে পারবে, হ্যাঁ তাহলে প্লাস আই বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। পরেরটায় আরো বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে প্লাস আই বাড়ছে। বোঝাতে পারলাম লজিক না পারলাম না? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? তাহলে স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হচ্ছে। সোজা কথা হচ্ছে, তোর বাবার কাছে যদি প্রচুর পয়সা থাকে তাহলে তুই প্রচুর পয়সা বাকিদের দিতে পারবি, সোজা হুম কথা। পয়সাটাকে তুই ইলেকট্রন ভাব, তার মানে তোকে যদি ইলেকট্রন কেউ ঠেলে তাহলে তুইও অন্যদের ইলেকট্রন ঠেলতে পারবি। ইজ ইট ক্লিয়ার? ইফ ইউ হ্যাঁ আর অ্যাটাচড টু মোর ইলেকট্রন রিলিজিং গ্রুপস, দেন তোর মধ্যেও ইলেকট্রন রিলিজিং এবিলিটি বাড়বে, তাই তো? হ্যাঁ তাহলে এখানে কি দেখছিস এখানে, যে যদি এগুলো সব অ্যালকাইল গ্রুপ, যদি স্ট্রেট চেনে অ্যালকাইল গ্রুপের সাইজ ইনক্রিজ হয় প্লাস আই বাড়বে। ওকে? হ্যাঁ যেখানেও দেখ এগুলো অ্যালকাইল গ্রুপস আছে, তাহলে উপর থেকে নিচে প্লাস আই বাড়বে না কমবে? কমবে। স্ট্রাকচার অ্যানালিসিস করতে হবে না? এখানে কি হয়েছে আবার তুই ভালো করে দেখ স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে একটা হাইড্রোজেন ছিল, তার জায়গায় একটা সিএইচ3 আসতো, তাহলে প্লাস আই বাড়লো না কমলো? বাড়লো। এখানে আরো একটা এই হাইড্রোজেনের জায়গায় আরো একটা মিথাইল এলো, বাড়লো না কমলো? বেড়েছে। তাহলে উপর থেকে নিচে বাড়ছে না কমছে? বাড়ছে তো। বাড়ছে। তাই তো? তাহলে দেখ এই অ্যালকাইল গুলোর ডিগ্রি বলতে পারবি? এইটা 1 ডিগ্রি, দিস ইজ 2 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, দিস ইজ 3 ডিগ্রি। মিথাইলটাকে তুই 0 ডিগ্রি বলতে পারিস। যদি এখান থেকে কি দেখতে পাচ্ছিস, যদি ডিগ্রি অফ অ্যালকাইল গ্রুপ বাড়ে তাহলে প্লাস আই বাড়ছে। ক্লিয়ার অর নট? ইয়েস। গুড। এই গ্রুপগুলো এগুলো সব নেগেটিভলি চার্জ গ্রুপ, সবকটাতে নেগেটিভ চার্জ রয়েছে, মানে অলরেডি দে হ্যাভ এক্সেস ইলেকট্রনস। তাহলে এরা কি করবে? দে উইল রিলিজ ইলেকট্রনস আর দে উইল উইথড্র ইলেকট্রন। রিলিজ করবে। রিলিজ করবে মানে প্লাস আই শো করবে। তাহলে হ্যাঁ যে কোনো নেগেটিভলি চার্জ গ্রুপ উইল শো প্লাস আই ইরেসপেক্টিভ অফ ইলেকট্রোনেগেটিভিটি। এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নর্মালি কি হয়, যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ সেই ইলেকট্রন টানে, বাট যদি অলরেডি নেগেটিভ চার্জ থাকে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হোক কম হোক কিছু ম্যাটার করবে না, দে উইল অলওয়েজ শো প্লাস আই। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ দেখ, দুটোকে আমি বক্স করলাম, এই দুটো গ্রুপকে। তাহলে এই দুটোর মধ্যে কে প্লাস আই শো করবে কে মাইনাস আই শো করবে কি করে বলবো? বন্ড দেখে। দুটোই কার্বন আছে, দুটোই হুম কার্বন আছে, সেম মৌল, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কি করে ডিফাইন? সো যখনই এরকম সিচুয়েশন হবে তুই কানেকশন পয়েন্টটা চেক কর। কানেকশন পয়েন্টে দুটো কার্বন আছে, দুটো কার্বনের হাইব্রিডাইজেশন কি সেম? না আলাদা। এটার হাইব্রিডাইজেশন কত? এটা sp2 আর এটা sp3। কোনটা sp3? এটা? হ্যাঁ কেন? এই কার্বনটার সাথে কটা পাই বন্ড দেখতে পাচ্ছিস তুই? দুটো। তাহলে এটা sp হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দুটোর হাইব্রিডাইজেশন ডিফারেন্ট, কানেকশন পয়েন্টে দুটোর হাইব্রিডাইজেশন ডিফারেন্ট, অ্যান্ড ইউ শুড নো দ্যাট যে যত বেশি তড়িৎ ঋণাত্মক হয় সে তত বেশি ইলেকট্রন নিজের দিকে টানতে পারে, মানে মাইনাস আই যেটা, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি। আর একই কার্বনের হাইব্রিডাইজেশন আলাদা হলে ইলেকট্রোনেগেটিভিটি বা মাইনাস আই ডিফারেন্ট হয়। কেন? ধর
যদি ধর কার্বনের কি কি হাইব্রিডাইজেশন হতে পারে, এসপি, sp2 অ্যান্ড sp3, যার মধ্যে এস ক্যারেক্টার আলাদা হয়। যেমন sp তে এস ক্যারেক্টার 50%, sp2 তে 33.33%, sp3 তে 25%, তাই তো? এবার বল হ্যাঁ। এস অরবিটাল নিউক্লিয়াসের বেশি কাছে থাকে, তাই তো? হুম। হুম। তাহলে এস তাহলে যেটা এসপি আছে এটার মাইনাস আই একটু বেশি ইলেকট্রোনেগেটিভিটি হবে। বেশি হবে কেন? যত বেশি এস ক্যারেক্টার তত নিউক্লিয়াসের কাছে, তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বা ইলেকট্রন টানার প্রবণতা বেশি হবে। হ্যাঁ। তাহলে এখানে এই দুটোর মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এসপি আর sp2 এর মধ্যে? এসপি হবে তো। রাইট, তাহলে এ টানছে, এ উইথড্র করছে, তাহলে এ মাইনাস আই দেখাবে, এ প্লাস আই শো করবে। ইজ হ্যাঁ। ইট ক্লিয়ার? হ্যাঁ। হুম। যে মানে এই দুটো যদি বলি, এই দুটো, তাহলে এগেন দুটো কার্বন কানেক্টেড রয়েছে, কার্বন দুটোর হাইব্রিডাইজেশন কত ঝটপট বল, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত? এটা sp2। এটা sp2 and this is sp3, so which one is more electronegative? sp2। তাহলে এটা টানবে, so this is হ্যাঁ। minus i, this is plus i। প্লাস। ধর এখানে বললাম CH3, এ প্লাস আই না মাইনাস আই শো করছে, এখানে CH3 কি শো করছে? দেখ এখানে কার্বন আয়োডিনের সাথে কানেক্টেড, তাই তো? হ্যাঁ। আর এখানে কার্বন ম্যাগনেসিয়ামের সাথে কানেক্টেড, একটা নন মেটাল একটা মেটাল। তাহলে কার্বন যখন কোনো নন মেটাল বা অধাতুর সাথে কানেক্টেড থাকে, কে বেশি ইলেকট্রোনেগেটিভ, আয়োডিন না কার্বন? আয়োডিন। আয়োডিন। তাহলে আয়োডিন ইলেকট্রন টানবে, তার মানে এ ইলেকট্রন রিলিজ করছে, তাহলে এ প্লাস আই শো করছে, প্লাস। তাই তো? হ্যাঁ। বাট হুম। যদি কার্বন মেটালের সাথে অ্যাটাচ থাকে, তাহলে কে বেশি তড়িৎ-ঋণাত্মক? CH3। তাহলে ও কি করবে, এবার কার্বন ইলেকট্রন টানবে, ঠিক আছে? তার মানে ও হুম। মাইনাস আই শো করছে। তো এই ধরনের কম্পাউন্ড গুলোকে বলে অর্গানো মেটালিক কম্পাউন্ড, রাইট? বা জৈব ধাতব যৌগ, ঠিক আছে, যেখানে মেটাল কার্বনের সাথে অ্যাটাচ থাকে। and in that case কার্বনের ইন্ডাকটিভ এফেক্ট উল্টে যায় compared to when it is attached to a non-metal. Is it clear? So the I ওকে। effect of R মানে alkyl group is reversed in case of organometallic compound. ঠিক আছে। ঠিক আছে? হুম। একটা কাজ কর, let us finish it here. আজকে আমার এখানে শেষ করতে হবে, I have another class to take. Let us finish it here. Next class ঠিক আছে। আমরা এখান থেকে কন্টিনিউ করব, ওকে? হ্যাঁ।